হ্যাঁ, ভালো আছেন দাদা? হ্যাঁ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আচ্ছা, ডক্টর শাকুলুরও ভালো আছেন না? গুড। আমরা এই তো মিনিট 4-5 অপেক্ষা করি, আশা করি আরো অনেকে জয়েন করবেন। ডক্টর শাকুলুর, ডক্টর সাইফুল, ডক্টর কুদ্দুস, আপনার ডক্টর আনোয়ার, কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আচ্ছা। আছেন? হ্যাঁ, এই তো আছি আপনাদের দোয়ায়। শুক্রবার, শুক্রবার তো না, বুধবার সকালবেলা সবার ছুটির আমেজে আছেন। সবাইকে সালাম আলাইকুম শুভেচ্ছা। স্যার। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডক্টর রোশনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো সব অনলাইনে পাচ্ছেন তো রিডিং ম্যাটেরিয়াল গুলো? জি স্যার, পাওয়া গেছে স্যার। দুই একটা আচ্ছা, গুড। বাদে পাওয়া গেছে স্যার, একটা যে কি দুটো দুটো। কোনটা একটা দুটো কোনটা পান নাই? স্যার, একটা হলো ওইটা বোধহয় স্যার, ওটা বোধহয় স্লাইড ছিল কিনা সেটা দেখতে হবে। কোনটা? এমনি আপনার স্যার, আপনার সবগুলোই পেয়েছি স্যার। আচ্ছা, গুড। কোনটা না পেলে আপনারা ওই যে হাসিব সাহেবের সাথে বা জামিল সাহেবের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন আর কি। হ্যাঁ, ওনারা আবার আচ্ছা, এনশিওর করবেন যে আর বেশি অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ। মানে ইয়ে হয়ে যাবে আর কি, সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আমরা 2-4 মিনিট দেখি। ডক্টর ওসমান, ওয়েটিং ফর ক্লাস লিংক। ডক্টর ওসমানকে, জামিল সাহেব, আসিফ সাহেব আছেন? ডক্টর ওসমানকে ক্লাস লিংক পান নাই নাকি? দেখি আমি এখানে আসসালামু আলাইকুম স্যার। পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও বলতেছে পাই না, একটা আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। হুম। আমাদের ক্লাস আশা করি আজকে 1.5 ঘন্টা হবে না। আমরা প্রথমে আমি ওভারঅল ইয়েগুলি নিয়ে একটু আলোচনা করব, গাইডলাইন নিয়ে, তারপরে পেশেন্ট স্টাডির গাইডলাইনটা একটু ডিটেলস বলবো। তারপরে ডক্টর ওসমান এবং প্রফেসর প্রদীপ দা এক্সামিনেশন সিস্টেম নিয়ে কথা বলবেন। ডক্টর ওসমান মূলত ভিডিও কনসালটেশনের যে রেকর্ডিং, ওটার মার্কিং রেসপন্সিবল থাকেন, তো উনিও কিছু অ্যাড করবেন। আর প্রফেসর প্রদীপ দা, উনি কনসালটেশন যে রেকর্ড ইয়ে থেকে কনসালটেশন রেকর্ড সেটার মার্কিং করেন, তো উনি ওটা নিয়ে বলবেন। এক্সাম সিস্টেম নিয়ে একটু বলবেন। হ্যাঁ, তো আমরা জাস্ট 9টা 35-এ শুরু করে দেবো ইনশাল্লাহ। এই গাইডলাইন গুলো কিন্তু মূলত আপনাদেরকে দিয়ে রাখা আছে ওয়েলকাম প্যাকে। আপনারা সবাই পেয়েছেন তো? না, আপনারা কোর্সের প্রথমে যে ইমেলটা করা হয়েছিল সেটা পেয়েছেন সবাই? কেউ বলবেন জি। ডক্টর শাকুলুর? জি, জি স্যার, পেয়েছেন না? পেয়েছি স্যার। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। ওইটাকে আমরা একটু এক্সপ্লেন করে বলবো আর কি। ওখানে মোটামুটি সব দেয়া আছে, আপনারা একটু সময় করে ওটা দেখে নেবেন, তারপর আমরা আবার এক্সপ্লেন করে ইনশাল্লাহ বলবো। আমার মনে হয় আর 1 মিনিটের মধ্যে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ।
আপনারা যে কোনো সময় আমাকে থামিয়ে দিয়ে কথা বলতে পারেন, এবং প্রেফারেবলি যদি আপনারা ভিডিওতে এসে কথা বলেন তাইলে আপনাদের কথার সাথে আমরা আপনাদের মুখটাকেও পরিচিত করে নিতে পারি। যে কোনো সময় ইন্টারাকশনের জন্য এটা ইম্পর্টেন্ট। আই কন্টাক্ট, এবং যেহেতু আমরা ফেস টু ফেস করছি না, আমরা যেহেতু এটা অনলাইনে করছি, তারপর আই কন্টাক্টটা ইম্পর্টেন্ট যতটুকু পারা যায় আর কি। হ্যাঁ, তো আমরা শুরু করি। 9:35 বেজে গেছে। বাকিরা নিশ্চয়ই আমাদের সাথে সহসাই জয়েন করবেন। আমি স্ক্রিনটা করি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমরা একটা একটা করে অ্যাসাইনমেন্ট গুলিতে যাই। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের আলোচনার পরে আমরা 1-2 মিনিট আলোচনা করব, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, নাইলে আমরা শেষেও একসাথে আলোচনা করতে পারবো। তবে সাথে সাথে আলোচনা করলে সুবিধা, যে কারো কোনো কনফিউশন বা থাকলে, প্রশ্ন থাকলে সেটা মনে রাখতে সুবিধা, আলাপ করে নিবেন আর কি। হ্যাঁ, তো আমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে ভিডিও রেকর্ডিং এন্ড অফ কনসালটেশন এর এটা গাইডলাইন। আমরা বলেছি যে একটা রিকোয়ারমেন্ট আছে যে একটা কনসালটেশনের ভিডিও রেকর্ডিং আমাদের কাছে পাঠাতে হবে। এখন এটার পারপাস কি, আমরা কেন এটা করব? আমরা যখন মেকআপ নেই, আমরা যখন মাথা আঁচড়াই, আমরা যখন লিপস্টিক মাখি, আমরা যখন কপালে টিপ পরি, কি করি? আমরা আয়নার সামনে দাঁড়াই, তাই না? আয়নার সামনে কেন দাঁড়াই? যে আমরা যদি আয়নায় না দেখি, আমরা ঠিক বুঝতে পারছি না যে আমার মাথা আঁচড়ানো ঠিক হচ্ছে কিনা, লিপস্টিক লাগানোটা ঠিক হচ্ছে কিনা। এটা এক্স্যাক্টলি সেম পারপাস। যে যখন আপনি একটা কনসালটেশন করেন পেশেন্টের, আপনি কিন্তু নিজেকে দেখেন না, পেশেন্ট আপনাকে দেখে। তো আয়নাটা সুযোগ করে দেয় যে নিজে দেখার জন্য। তো আমাদের তো আয়নাটাকে, ওই প্রতিবিম্বটাকে ধরে রাখার মাধ্যম হচ্ছে ভিডিও। তো আমরা যদি একটা কনসালটেশনের ভিডিও করি, তাহলে সেটা যদি ওভার এন্ড ওভার আমরা নিজেরা দেখি, তাইলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কনসালটেশনটা কত ভালো হয়েছে, আমাদের কত খারাপ হয়েছে, বা আমাদের কি উন্নতি করা প্রয়োজন। এখন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন ফ্যামিলি মেডিসিনে মাস্টার্স করি সাউথ আফ্রিকায়, তো আমাদের এরকম একটা টাস্ক ছিল। তো আমি প্রথম যে ভিডিওটা করলাম, করার পরে আমি এটা সাবমিট করার আগে আমি নিজে একবার এটা দেখছিলাম যে আমার পারফরমেন্সটা, এবং রীতিমতো এটা একটা লজ্জাজনক পারফরমেন্স। আমি যখন দেখলাম যে আমি পেশেন্টের সাথে কথা বলছি, আবার মাথা চুলকাচ্ছি, আবার জানলা দিয়ে একটু তাকাচ্ছি, আবার এদিক ওদিক তাকাচ্ছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই, তখন আমি বুঝতে পারলাম যে হাউ দি পেশেন্ট ওয়াজ ফিলিং। আমি পেশেন্টকে কতটুকু অ্যাটেনশন দিলাম, পেশেন্টকে কতটুকু অ্যাট্রাক্ট করলাম, আমি নিজেই আমার নিজেরটা বুঝতে পারলাম। যখন আমি দ্বিতীয় বা তৃতীয়বার ভিডিও করলাম, তখন ইট হ্যাজ ইমপ্রুভড এ লট। তার মানে হচ্ছে আমার কনসালটেশন স্কিলটাও ইমপ্রুভ করেছে। তো পারপাসটা এটাই, যে আপনারা রেকর্ড করার পরে আমাদেরকে পাঠানোর আগে আপনারা নিজে একবার দেখবেন বা দুবার দেখবেন, দেখে আপনারা নিজেরাই নিজেদের শর্টকামিংস গুলি রেকটিফাই করে আবার হয়তো করতে পারবেন। এটার পারপাসটাই হচ্ছে আপনাদের কনসালটেশন স্কিলটা বাড়ানো। তো রিকোয়ারমেন্ট কি? একটা স্ট্যান্ডার্ড কনসালটেশন ধরেন 10 থেকে 20 মিনিটের, আইডিয়ালি অ্যারাউন্ড 15 মিনিটস অর সো, নিজের চেম্বারে বা নিজের প্র্যাকটিসে, অথবা আপনার যদি নিজের কোনো চেম্বার না থাকে, হসপিটাল আউটপেশেন্ট ডিপার্টমেন্টে ওইরকম উপযুক্ত পরিবেশ ক্রিয়েট করে আপনি একটা রেকর্ডিং করবেন। এবং তার আগে কিন্তু পেশেন্টের কনসেন্ট নিতে ভুলবেন না। এবং পেশেন্টের কনসেন্টটা হচ্ছে আইদার ইন রাইটিং, অথবা আপনি যখন ভিডিও করবেন অন রেকর্ডে তাকে বলবেন যে আপনার কনসালটেশনটা আমরা এডুকেশনাল পারপাসে ভিডিও করছি, আপনার কোনো আপত্তি নেই তো? তখন পেশেন্ট নিশ্চয়ই, আপনি 10 জন পেশেন্টকে জিজ্ঞেস করলে কেউ না কেউ আপনাকে অনাপত্তি দিবে, তখন আপনি এই রেকর্ডিংটা আপনি করতে পারবেন। কি ডিভাইস ইউজ করবেন? স্মার্টফোন। এখন তো সবার হাতে হাতে স্মার্টফোন আছে, এটা হচ্ছে ইজিয়েস্ট। তারপরেও কেউ যদি আরো অন্য স্যার কোয়ালিটির করতে হচ্ছে। জি স্যার আমরা যখন মানে রেকর্ডিংটা করব, তখন কি মানে ভিডিওটা মানে ভিডিওর ভিতরে শুরু করার মধ্যে কি আমরা ওই কনসার্নটা ওটাও রেকর্ডিং করব? আপনি যদি ওইটা রেকর্ডিং করতে পারেন পারেন খুবই ভালো হয়। অথবা যদি আপনি মানে লিখিত একটা নিয়ে, ওনার সিগনেচার নিয়ে নিতে পারেন যে আপনার এটা রেকর্ড হচ্ছে, আপনার কোনো আপত্তি নেই, যে কোনো একটা করলেই হবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আপনারা স্মার্টফোনের বদলে ট্যাবলেট ইউজ করতে পারেন, আইপ্যাড বা হোয়াট এভার ট্যাবলেট, অথবা আপনাদের সেই পুরোনো স্টাইলের ভিডিও রেকর্ডিং ভিডিও ক্যামেরা যদি থাকে, সেটাতেও রেকর্ড করতে পারেন। আর এটার টাইম ফ্রেমটা হচ্ছে
আপনাদের মডিউল 1 যখন শেষ হয়ে যাবে, আপনাদের লাস্ট শনিবারের যে ক্লাসটা আছে 27 তারিখে, কনসালটেশন টেকনিকের উপর আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে। প্র্যাকটিক্যালি আপনার হাতে কলমে দেবেন, তারপরে কাজটা শুরু করবেন। তার পরে যখন কাজটা শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কনসালটেশন প্রসেসটা কেমন হওয়া উচিত, আরো একটা বেটার ধারণা হবে। আর এটার ধারণ করার টেকনিকটা হচ্ছে, আপনি হয়তো আপনার অ্যাসিস্ট্যান্ট একজনকে দিবেন যে ভাই আপনি ভিডিও করেন বা তুমি ভিডিও করো, অথবা যদি ভিডিও ক্যামেরা হয় আপনার যদি স্ট্যান্ড থাকে সেভাবে করবেন। এবং স্মার্টফোনটা হচ্ছে সবচেয়ে ইজি আমাদের কাছে পাঠানোর জন্য, ইজি। আপনারা এটাকে কম্প্রেসড করে ইমেইলে পাঠিয়ে দিতে পারেন, বা ডক্টর ওসমান সাহেবের সাথে যোগাযোগ করে উনি কিভাবে পছন্দ করেন, অথবা যদি হোয়াটসঅ্যাপে পাঠাতে চান, যে কোনো ভাবে আপনারা এটা পাঠিয়ে দিবেন। আর এটা আপনারা চেষ্টা করবেন মডিউল 4 শেষ হওয়ার আগে শেষ করতে। তার কারণ হচ্ছে আমাদের মার্কিং করার সময় লাগে, প্লাস আপনারা যদি ফিডব্যাক এক্সপেক্ট করেন যে আমারটা কেমন হলো বা আমি কিভাবে উন্নতি করতে পারি, সেরকম যদি ফিডব্যাক এক্সপেক্ট করেন, তাইলে সংশ্লিষ্ট ফ্যাসিলিটেটর আপনাদেরকে হয়তো দু এক কলম ইমেলে বা ইভেন কুইক ফোন কল করে কথা বলে নিতে পারবেন। সুতরাং এটা হচ্ছে আপনাদের ভিডিও কনসালটেশনের অ্যাসাইনমেন্ট। আপনাদের সময় শুরু হবে ফার্স্ট মডিউল শেষে আপ টু 4th মডিউল পর্যন্ত, অক্টোবরের শেষ পর্যন্ত আপনারা এটা করতে পারবেন। এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা ভিডিও তো পাঠাইতে হবে স্যার। জি জি, একটা একটা একটা। তো ঠিক আপনি আছে। যদি মনে করেন একটা করলেন, করার পরে আপনি নিজে দেখলেন, দেখার পরে আপনার নিজের ভালো লাগছে না, যে এটা আমার ভালো হয় না, আমি আবার করব, ইটস আপ টু ইউ। বাট চেষ্টা করবেন যেটা বেস্ট আপনাদের সেটা পাঠানোর জন্য, মার্কিং এর জন্য। স্যার স্যার এটা ওকে। যে কোনো ধরনের পেশেন্ট হলে তো হবে? যে কোনো ধরনের পেশেন্ট হলে হবে, একটা যেমন স্যার স্ট্যান্ডার্ড কনসালটেশন। আমি যে অ্যাপিতে জব করি, সেখানে দেখা যাচ্ছে যে গাইনি পেশেন্ট গুলাই বেশি আসে, সে ধরনের পেশেন্ট হলে তো হবে? গাইনির পেশেন্ট বেশি? জি, যে কোনো পেশেন্ট হলেই হবে। একটা জিনিস মনে রাখবেন যে ভিডিওতে এক্সামিনেশন দেখানোর কোনো দরকার নেই। মানে এটা, মানে ইভেন যদি অর্থোপেডিক পেশেন্ট হয়, যে কোনো পেশেন্ট, আপনি বলবেন যে পেশেন্টের সাথে কথা বলছি এটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর যখন আপনি এক্সামিনেশন করবেন, এক্সামিনেশনটা হয়তো কনসালটেশনের মাঝখানে করবেন, তাই না? আমরা কি করি সাধারণত, প্রথমে হিস্ট্রি নেই, তারপরে এক্সামিনেশন করে করে আবার প্রেসক্রিপশন লিখতে বসি বা প্ল্যানটা লিখতে বসি, তাই তো? আপনি হ্যাঁ, আপনি স্যার হিস্ট্রি। জি জি। পেশেন্টের অ্যানিমিয়া দেখবো, তারপরে ব্লাড প্রেশার মাপবো, এগুলোও থাকতে হবে? না না, এগুলো আপনি তাকে বলবেন, আপনি কনসালটেশনের হিস্ট্রি নেওয়ার পরে বলবেন যে আসেন আপনাকে একটু এক্সামিন করি। ওই জায়গাটা আপনি ভিডিও করবেন না। করার পরে যখন আপনি পেশেন্টের সাথে বসে কথা বলবেন, তখন এক্সামিনেশন ফাইন্ডিংটা বলবেন যে আপনার ব্লাড প্রেশার চেক করে দেখলাম এত এত, আপনার পালস এরকম, আপনার চেস্ট আমি চেক করেছি কিন্তু আমি ইনফেকশনের সাইন পাইনি বা পেয়েছি। এই কথাগুলি বলবেন যাতে এক্সামিনার বুঝতে পারে যে আপনি এই জিনিসগুলি কাভার করেছেন। আপনি মূলত কনসালটেশন, আর পেশেন্ট যদি একটু শাই হয়, নিজেকে এক্সপোজ করতে না চায় কথাবার্তার মাধ্যমে, এনশিওর করবেন যে আপনার পারফরমেন্সটা যাতে ভিডিওতে উঠে আসে। আপনি কিভাবে কথা বলছেন, অবশ্যই আমরা প্রেফার করি পেশেন্টের রিয়াকশন দেখার জন্য, কিন্তু খুব বেশি অসুবিধা হলে মনে রাখবেন আপনাকে আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে? ওকে। স্যার আমরা একটা তাহলে জি কোয়েশ্চেন ছিল যে স্যার, যারা এই মুহূর্তে, যেমন স্যার আমি একেবারে প্র্যাকটিক্যালি কোনো প্র্যাকটিসের মধ্যে ইনভলভ, জি, সেক্ষেত্রে কি স্যার আমি কোনো মক প্র্যাকটিসের একটা রেডি করে রাইট করতে পারি? রাইট। আপনি যদি মানে প্র্যাকটিসে ইনভলভ না থাকেন, আপনি মকও করতে পারেন, আপনি যে কোনো একটা ডামি পেশেন্ট নিয়েও করতে পারেন। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার পারফরমেন্সটা দেখা, আপনার স্কিলটা দেখা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা পরে চলে যাই হোম ভিজিট রিপোর্টের গাইডলাইন নিয়ে। হোম ভিজিটের এটা কি দরকার আমাদের? দরকার, আপনারা হয়তো বলতে পারেন যে হোম ভিজিট এখন জিপিরা করে না, আমরা করি না, আমরা চাই না। কিন্তু ইউ নেভার নো, আপনার একটা পেলিয়েটিভ কেয়ারের পেশেন্ট হতে পারে, আপনার একটা বেড রিডেন পেশেন্ট হতে পারে, আপনার একটা মৃত্যু পথযাত্রী পেশেন্ট হতে পারে, অথবা এমন পেশেন্ট যে আসতে পারছে না, সে শারীরিক প্রতিবন্ধী। আপনার তাকে হোম ভিজিট, যেহেতু আমরা ফ্যামিলি মেডিসিনে বলি যে আপনি তার টোটাল কেয়ারটা নেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা, আপনাদের মধ্যে কেউ যদি দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করেন, দেশের বাইরে যারা জেনারেল প্র্যাকটিস করে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হোম ভিজিট ইজ ওয়ান অফ দি মাস্ট কম্পোনেন্ট অফ জেনারেল প্র্যাকটিস। তো এই স্কিলটা থাকা, আমরা যখন ট্রান্সক্রিপ্টে লিখবো যে আপনি হোম ভিজিটের উপর একটা অ্যাসাইনমেন্ট করেছেন, আপনার প্র্যাকটিক্যাল ওয়াজ ইনভলভড হোম ভিজিট, আপনার আপনার ট্রান্সক্রিপ্টটা অনেক বেটার হবে। শুধু দেশের বাইরে যাওয়ার জন্য, দেশের জন্য আপনার কখন যে কোনো সময় কিন্তু এটা লাগতে পারে, এই স্কিলটা আপনার জানা দরকার।
এই স্কিলটা থেকে আমরা দূরে সরে গেছি। এখন এটার ফরম্যাটটা কি? আপনি একটা কম্প্রিহেন্সিভ রেকর্ড রাখবেন কাগজে কলমে, এটা ভিডিও না, এটা আপনার অন পেপার রাখবেন। পেশেন্টের আইডেন্টিফিকেশন ডি-আইডেন্টিফাই করবেন, পেশেন্টের নাম লিখবেন না, মানে একটা ফেক নাম ইউজ করবেন। এবং কেন হোম ভিজিটটা করতে হলো, কি কারণে হোম ভিজিট করতে হলো, সে কেন আপনার চেম্বারে আসতে পারলো না সেটা উল্লেখ করবেন। তারপরে তার সাথে কি আগে কথাবার্তা হয়েছে সেটা জানাবেন। কিভাবে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করলো, আপনার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নাকি আপনাকে ফোন করেছে, নাকি এটা আগের একটা কনসালটেশনের ফলো আপ, নাকি নতুন কনসালটেশন। আপনি যখন তার বাড়িতে গেলেন হোম এনভায়রনমেন্টটা কিরকম ছিল, এটা কি ফ্রেন্ডলি ছিল নাকি এটা হোস্টাইল এনভায়রনমেন্ট ছিল, তার বাড়িটা কি খুব অপরিষ্কার নাকি নিট অ্যান্ড ক্লিন, তারপরে সে কোথায় ছিল, সে কি শুয়েছিল নাকি বসেছিল, এটা দিয়েও কিন্তু আপনি অনেক ডায়াগনোসিসের সিভিয়ারিটি বুঝতে পারবেন। তারপরে তার বাড়িটা আপনার জন্য সেফ ছিল কিনা, ওখানে আপনি ঢোকা মাত্র কুকুর ঘেউ ঘেউ করলো কিনা, বা আপনি নিজের সেফটি কিভাবে এনশিওর করলেন। রাত 9টার সময় পেশেন্টটা দেখতে যাবেন, আপনি কি বলেছেন যে ভাই আপনার বাসায় কুকুর থাকলে একটু বেঁধে রাখবেন, অথবা আপনি আপনার সাথে কাউকে নিয়ে গিয়েছেন কিনা আপনার পার্সোনাল সেফটির জন্য, কারণ এখন তো হর হামেশা হতেই পারে আপনার সেফটি ইন কোশ্চেন হতে পারে। এক্সামিনার দেখতে চাইবে যে আপনি আপনার সেফটি কিভাবে এনশিওর করেছেন, পেশেন্টের প্রাইভেসিটা আপনি কিভাবে এনশিওর করেছেন। পেশেন্ট কি তার সব ফ্যামিলি মেম্বাররা আপনার মাথার কাছে এসে দাঁড়িয়েছিল আপনার কথাবার্তা কনসালটেশনের সময়, নাকি পেশেন্ট আপনাকে স্পেস দিয়েছে যেন আপনারা দুজন কথা বলেন, প্রয়োজনে আমাদের ডাকবেন, সেই জিনিসটা আপনি এনশিওর করেছেন কিনা। আপনি পেশেন্টকে জিজ্ঞেস করেছেন কিনা যে আপনি আমার সাথে একা কথা বলতে চান, নাকি এই যে আপনার হাজবেন্ড আছে বা আপনার ওয়াইফ আছে বা ওনাদের সাথে কথা বলতে চান, আপনি দুইটাতে আমি কমফোর্টেবল, সেইভাবে আপনি তাকে প্রিপেয়ার করেছেন কিনা। আপনি ডক্টরস ব্যাগ নিয়ে গিয়েছেন কিনা, ওখানে আপনার এতটা কাজে লেগেছে কিনা, আপনার হ্যামারটা কাজে লেগেছে কিনা, তারপরে আপনার কোনো প্রসিডিওর করতে, কোনো ড্রেসিং করতে হয়েছে কিনা, এই পুরো জিনিসটা আপনি লিখবেন। লেখার পরে আপনার যে রিমিউনারেশন, আপনার টাকাটা কি আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে দিল নাকি আপনার কাছে দিল, আপনি কিভাবে নিলেন, নাকি আপনাকে বিকাশ করে দিবে, আপনার সিস্টেম কি, আপনার হোম ভিজিটে আপনার চার্জ মানে টাকাটা নেওয়ার, রিমিউনারেশন নেওয়ার সিস্টেম কি, এই পুরো জিনিসটা আপনারা 1 থেকে 2 পেজের মধ্যে, 2 পেজ হলে ভালো হয়, 2 পেজের মধ্যে একটা সামারাইজ করে লিখবেন। এবং পরে আপনার রিফ্লেকশনটা লিখবেন যে হোম ভিজিটটা করার পরে আপনার কি মনে হয়েছে, আপনি কি পেশেন্টকে স্যাটিসফাই করতে পেরেছেন, বা হোম ভিজিটটাকে প্রয়োজন ছিল নাকি পেশেন্ট অ্যাডভান্টেজ নিল আপনার হোম ভিজিটের জন্য, যেহেতু আপনাকে ডাকলেই পাওয়া যায়, বিনা কারণে আপনাকে ডাকলো, আসলে এটা ওয়েস্টেজ অফ টাইম হলো কিনা। এখন ফেসিলিটি হচ্ছে পেশেন্টের নিজের বাড়িতে আপনি করবেন, এবং এইটার টাইম ফ্রেম হচ্ছে আপনার মডিউল 1 শেষ হওয়ার পরে মডিউল 5 এর মধ্যে, আপনার নভেম্বর মাসের মধ্যে এটা জমা দিবেন। যত আপনারা হোম ভিজিটটা করে জমা দিয়ে ফেলতে পারেন, আপনাদের বার্ডেন কিন্তু চলে যায়। সুতরাং আপনারা নভেম্বর মাস পর্যন্ত যে ওয়েট করতে হবে তা না, কিন্তু আপনারা ওই যে কনসালটেশন টেকনিক এটার জন্য ওয়েট করেন। তারপরে আমার মনে হয় প্রফেসর প্রদীপ স্যার একটা ক্লাস নিয়েছেন আপনাদের ডক্টরস ব্যাগ হোম ভিজিটার এসেনশিয়াল নিয়ে, ওই ক্লাসটা যারা করেছেন বা নিশ্চয় না কেউ যদি মিস করেন, ভিডিও রেকর্ডিংটা দেখে ওইটার গাইডলাইনটা ফলো করবেন। এটার মার্কিং হচ্ছে আউট অফ 10 আমরা মার্ক করব। এখানে অনেকে প্রশ্ন করেন যে আমরা তো হোম ভিজিট করি না, আমাকে যদি কেউ এই সময়ের মধ্যে না ডাকে তাহলে আমি কি করব। এটা একটা ভ্যালিড কোশ্চেন, কারণ হোম ভিজিটের প্র্যাকটিস তো আমাদের মধ্যে তেমন নাই। এখন আমরা যারা ডাক্তার, আমরা যারা বাংলাদেশে ডাক্তারি করি, তারা কিন্তু সর্বত্রই ডাক্তার। আপনি একটা বিয়ে বাড়িতে যান, আপনাকে 1000 জন 1000 রকম প্রশ্ন করবে ট্রিটমেন্ট সম্পর্কে। আপনি আপনার মামার বাসায় বেড়াতে যান, আপনার মামি আপনাকে একটু বলবে যে বাবা ব্লাড প্রেশারটা একটু দেখো, অথবা কোনো একটা ক্লিনিক্যাল কোশ্চেন করবে। আপনার খালার বাড়িতে যান, আপনার খালাতো ভাই একটা প্রশ্ন করবে। তো লেটস সে ওই রকম একটাকেই আমরা হোম ভিজিটার কনসালটেশন বানিয়ে ফেলি ফর দি পারপাস অফ লার্নিং। আমাদের এটা হচ্ছে লার্নিংটা হচ্ছে মেইন জিনিস। তো এইটা আপনারা করবেন, করে আপনারা জমা দিয়ে দিবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা নেক্সট ইয়েতে যাই। প্র্যাকটিস ভিজিট রিপোর্ট গাইডলাইন। প্র্যাকটিস ভিজিট রিপোর্টটা কি? আমরা তো বাংলাদেশে বিশেষ করে এমবিবিএস পাস করার পরে আমরা যারা স্পেশালিস্ট ট্রেনিং এর মধ্যে দিয়ে যাই নাই, আমরা কি করি, আমরা প্র্যাকটিস করি, জিপি করি, এবং কোনো একটা ফার্মাসির পিছনে অর্ধেক রুমের পিছন দিক দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করি। তাতে করে হয় কি, আমরা ফার্মাসি, যে ফার্মেসির মালিক, তার ইচ্ছা মতো আমাদের প্র্যাকটিস পরিচালিত করতে হয়। আমাদের নিজের কোনো ইয়ে থাকে না, সে থাকে না, নিজের কোনো প্র্যাকটিসিং বিহেভিয়ার নিজের মতো করতে পারি না, পেশেন্ট বেজ নিজেরা গড়ে তুলতে পারি না।
আমরা পারি বা না পারি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্যামিলি মেডিসিনের যে আমরা নিজেরা প্র্যাকটিস করব। উই আর নট আন্ডার এনিওয়ান। আমরা আমাদের নিজেদের মতো করে প্র্যাকটিসটা ডেভেলপ করব। তো এখন প্র্যাকটিস কিভাবে ডেভেলপ করব, তার জন্য আমরা একটা ক্লাস আপনাদের নেওয়া হবে, যেটা এই সপ্তাহে নেওয়ার কথা ছিল। এটা আপনারা দেখেছেন মনে হয়, এটা আগামী সপ্তাহে শিফট করা হয়েছে। ডক্টর মুক্তাদির চৌধুরী একটা ক্লাস নেবেন প্র্যাকটিস ম্যানেজমেন্টের উপরে। সেখানে আপনাদের কিভাবে অ্যাকাউন্টিং সিস্টেম করতে হয়, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করতে হয়, একটা প্র্যাকটিস স্টাবলিশ করতে হলে কি কি লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে, তারপরে কি কি ইনফ্রাস্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট আছে, আপনার ওয়েটিং রুমটা কেমন হওয়া উচিত, রেকর্ড কিপিং কেমন হওয়া উচিত, সবিস্তারে আলোচনা করা হবে। কিন্তু এটা হচ্ছে থিওরি। তো প্র্যাকটিক্যাল দেখার জন্য আপনাদেরকে দুটো প্র্যাকটিসে নিয়ে যাওয়া হবে। আমরা তো ফ্যামিলি মেডিসিনের চেম্বারকে প্র্যাকটিস বলে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন। তো একটা হচ্ছে ডক্টর মুক্তাদির চৌধুরীর নিজের প্র্যাকটিস, সোলো প্র্যাকটিস, এটা উনি এবং ওনার ওয়াইফ চালান। এটা বিওএইচএস ক্যাম্পাসের পাশেই মিরপুরে। তো ওখানে দেখবেন যে একটা আইডিয়াল ফ্যামিলি প্র্যাকটিস কিরকম হওয়া উচিত, এটার উপরে ওনারা ডেমনস্ট্রেশন দিবেন ওখানে যখন আপনারা যাবেন। আর তারপরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে প্রাভা হেলথ কেয়ারে। প্রাভা, আপনারা প্রফেসর ডক্টর কবির আহমেদ খান সাহেবকে জানেন, ওয়ান অফ আওয়ার মডিউল কোঅর্ডিনেটর। তো উনি প্রাভা হেলথে প্র্যাকটিস করেন। ওইটা একটা কর্পোরেট, লার্জ কর্পোরেট প্র্যাকটিস, আপার ক্লাস, আপার সোশিও ইকোনমিক ক্লাসের জন্য। তখন আপনারা বুঝতে পারবেন যে একটা গ্রুপ বা একটা বড় প্র্যাকটিস কিভাবে পরিচালিত হয়, যাতে আপনাদের দুটো সম্পর্কে ধারণা হয়, ছোট প্র্যাকটিস এবং বড় প্র্যাকটিস। তাহলে আপনারা সম্যক ধারণা পেয়ে যাবেন যে দুটো প্র্যাকটিস কিরকম চলে। তো আমাদের পারপাসটা হচ্ছে আপনাদেরকে এক সময় নিজেরা নিজেদের প্র্যাকটিস ওপেন করতে হলে কি কি জিনিস থাকা দরকার এটা আপনারা শিখে আসবেন। আর এটা হচ্ছে আপনারা শুরু করবেন যখন এই প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়ে যাবে। এখানে একটু ভুল আছে, এন্ড অফ মডিউল 1 না, আপনাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসে শিফট করা হয়েছে মডিউল 2 পরে। সো আপনারা এই ভিজিটটার পরে আপনারা লিখবেন, কিন্তু এন্ড অফ মডিউল 3 মধ্যে করবেন। কারণ কি, আপনাদের অডিও ভিজুয়াল মেমোরিটা যত তাড়াতাড়ি আপনারা রিপ্রোডিউস করতে পারেন ততই ভালো। আপনারা যদি সেকেন্ড মান্থে এটা দেখার পরে 6 মাস ওয়েট করেন, অনেক মেমোরি আপনাদের ফেড হয়ে যাবে। তো আপনারা এটাতে দুইটা রিপোর্ট লিখবেন, একটা হচ্ছে সোলো প্র্যাকটিসের উপরে ফ্যামিলি কেয়ার মিরপুর, আর একটা হচ্ছে প্রাভা হেলথ যেটা কর্পোরেট প্র্যাকটিসের উপরে। এখানে আপনাদের কি কি জিনিস ইনক্লুড করতে হবে: নেম এন্ড ডেট অফ দি ভিজিট, নেম অফ দি ফ্যাসিলিটেটর, মানে যে আপনাদেরকে ডেমনস্ট্রেট করেছে, প্রফেসর ডক্টর কবির আহমেদ খান অথবা ডক্টর মুক্তাদির চৌধুরী, যেই করুক, নাম লিখবেন। লোকেশন অফ দি প্র্যাকটিস, যেটাকে বনানীতে না মিরপুরে লিখবেন। তারপরে প্র্যাকটিস স্ট্রাকচার, এটাকে বহুতল ভবনে নাকি একতলা ভবনে নাকি একটা টিনের চালা ঘরে, সেটার মধ্যে কয়টা রুম আছে, ফেসিলিটি, নাম্বার অফ কনসাল্টিং রুম, তারপর ওখানে প্রসিডিউর রুম বা ট্রিটমেন্ট রুম আছে কিনা, প্যাথোলজি আছে কিনা তাদের ইনসাইট, ল্যাবরেটরি আছে কিনা, এক্স রে ফেসিলিটি আছে কিনা, রিসেপশন আছে কিনা, থাকলে কেমন, ওয়েটিং রুমটা কেমন, কতজন লোক জায়গা হয়, পার্কিং স্পেসটা কেমন, পার্কিং আছে কিনা, এবং সেটা সবার জন্য অ্যাক্সেসিবল কিনা, নাকি এক গাড়ি ঢুকলে আরেক গাড়ি বের হয় না, এটা ক্লামজি কিনা, এরকম। তারপরে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কিরকম, কি কম্পিউটারাইজ নাকি খাতা কলমে লিখে, রেকর্ড কিপিং সিস্টেমটা কি, সেটা কি কম্পিউটারাইজ নাকি খাতা কলমে লেখে, নাকি কোনো সিস্টেমে নাই, অ্যাকাউন্টিংটা তারা ফি নেওয়া দেওয়া নেওয়া এটা কিভাবে মেনটেন করে, তারপর তাদের কয়জন কর্মচারী আছে, রিসেপশনিস্ট কয়জন, ডাক্তার কয়জন, বা নার্স আছে কিনা, ল্যাব স্টাফ কয়জন, এটা ওভারঅল এনভায়রনমেন্টটা আপনাদের কেমন লেগেছে, স্ট্রেংথ কি, এই প্র্যাকটিসটার স্ট্রেংথ কি কি আপনাদের মনে হয়েছে, পজিটিভ সাইড, উইকনেস যদি থাকে সে উইকনেস, ওভারঅল ইমপ্রেশন আপনার কি মনে হয়েছে এই ধরনের প্র্যাকটিস সম্পর্কে, ওখানে গিয়ে আপনার কি ভালো লেগেছে না খারাপ লেগেছে, আপনি কিছু শিখেছেন কিনা, ওইরকম একটা রিফ্লেকশন। যে টোটাল রিপোর্টটাও 2 পেজের মধ্যে, 1 থেকে 2 পেজের মধ্যে দিয়ে দিবেন। জাস্ট এই ফরম্যাট গুলি ফলো করবেন, আপনাদের জাস্ট এটা শূন্যস্থান পূরণের মতো, কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে আপনার এটা প্র্যাকটিসটা জানতে পারবেন। একটা হচ্ছে প্রাভা হেলথ, আর একটা হচ্ছে ফ্যামিলি কেয়ার মিরপুর 1। আমরা আশা করব বাই দ্য এন্ড অফ মডিউল 3 আপনারা এটা জমা দিয়ে দিবেন। আর প্রতিটা ইয়ের পিছনে আপনারা 10 নাম্বার করে পাবেন। পেশেন্ট স্টাডির গাইডলাইনটা পরে আলাদা স্লাইডে আমি আলাপ করব, এটা এখন স্কিপ করি। কনসালটেশন নোট অ্যান্ড প্রেসক্রিপশন, সেটাও একটা আলাদা ফরম্যাট আছে, শুধু একটু বলে রাখি, এটা দিয়ে আপনাদের একটা রেকর্ড কিপিং এর, প্রকৃত রেকর্ড কিপিং এর একটা প্র্যাকটিস হয়ে যাবে। আপনাদের কনসালটেশন স্কিল, আপনারা রেকর্ড কিপিং কিভাবে করছেন আমরা এটা দেখছি। কারণ আপনারা জানেন ইদানিং প্রচুর মেডিকো লিগ্যাল কেস হয়,
ডাক্তারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ হয়। তো এই জন্য রেকর্ড কিপিংটা ইম্পর্টেন্ট, যে আপনি রোগীর সাথে কি কি কথা বলেছেন। আপনার কাছে যদি রেকর্ড থাকে, আপনি কিন্তু আপনাকে ডিফেন্স করতে পারবেন যে না, আমি তো এটা এটা বলেছি। কারণ রোগীরা অনেকে অস্বীকার করতে পারে, যেমন ডাক্তার সাহেব আমাকে এটা বলে নাই বা এটা দেয় নাই। যখন আপনার কাছে রেকর্ড থাকবে, তখন আপনি দেখিয়ে দিতে পারবেন। শুধু মেডিকেল লিগ্যাল ব্যাপার না, এটা হচ্ছে রাইট প্র্যাকটিস, একটা পেশেন্টের রেকর্ড কিপ করা। সুতরাং কনসালটেশন নোটের মাধ্যমে আমরা দেখতে পারি যে আপনি কিরকম রেকর্ড কিপ করেছেন। এবং আমাদের টোটাল 5টা দরকার কনসালটেশন নোট। এটা প্রতি মডিউলের শেষে একটা করে যদি করেন, 6 মডিউলে 6টা, আপনাদেরকে 5টা দেওয়া হলো। ইভেন আপনারা যদি সেকেন্ড মডিউল থেকেও স্টার্ট করেন, প্রতি মডিউলের পরে একটা করে জমা দিয়ে দিবেন। প্রফেসর প্রদীপ স্যার এটা মার্কিং করবেন, আপনাদের প্রয়োজনে ফিডব্যাক দিবেন। এবং এটা এটা কিন্তু ইনডেপথ স্টাডি না, এবং মাল্টি মাল্টি কনসালটেশন না, মাল্টি এনকাউন্টার না। জাস্ট একদিন ওই পেশেন্টকে আপনি কি কি করেছেন, এটা ফরম্যাটটা আমি বলে দিব। এক্সামিনেশন, ফাইন্ডিং, ডায়াগনোসিস কি হয়েছে, এটা লিখে আপনারা ওই যে মেডিকেলে যেটা ওই যে কেস হিস্ট্রি যেভাবে আমরা লিখতাম, ঠিক সেইভাবে আর একটু ম্যাচিউরড ওয়েতে লিখবো আর কি। এবং এটার জন্য প্রতিটা কনসালটেশন নোটের জন্য 4 নাম্বার করে, কনসালটেশনের পরে আপনারা প্রেসক্রিপশন একটা লিখবেন, এই পেশেন্টকে কি প্রেসক্রাইব করেছেন। আমরা দেখবো যে প্রেসক্রিপশনটা রাইট মতো লিখেছেন কিনা, আপনি ওই ওষুধটা কয়বার খেতে হয়, কয়দিন খাবে, খাওয়ার আগে খাবে না পরে খাবে, ডিটেলস ইনস্ট্রাকশন আপনারা ঠিক মতো দিয়েছেন কিনা, ফলো আপের কথা বলেছেন কিনা, এই জিনিসগুলি আমরা দেখবো। তো এটা হচ্ছে কনসালটেশন নোটের ব্যাপার। আমি এটা একটু ইনডেপথে আবার আবার বলছি, আমি ফিরে আসছি, জাস্ট এ মোমেন্ট। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নতুন স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি নতুন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। না এটা এমনি হ্যাঁ, দেখা যাচ্ছে না এমনি। না না, কিন্তু আসছে, নতুন স্ক্রিনটা আসছে, আগের স্ক্রিনটা হ্যাঁ তো হ্যাঁ নাই। নেই। জি স্যার, স্যার আসছে নতুন স্ক্রিন আসছে আসছে। স্যার। আচ্ছা, ফাইন। এটাও আপনারা আপনাদের ওয়েলকাম প্যাকের ইমেলে পাবেন। এটা আপনারা 5টা ফটোকপি করবেন, 4টা করবেন, একটা তো আপনারা পেয়েছেন, আর 4টা করবেন। আপনার টোটাল 5টা জমা দিতে হবে। এরকম ফার্স্ট পেজে আপনারা এই যে আপনাদের নাম, আইডি নাম্বার এগুলি দিবেন। না স্যার দেখা যাচ্ছে না তো, রেকর্ডটা তো দেখা যাচ্ছে না স্যার, না কনসালটেশন না, আমি রেকর্ডটা। আসছি, স্যার, এই ও পেজটা কি আচ্ছা দেখা আচ্ছা। যাচ্ছে? হ্যাঁ, আমি আসছি, না, নিচের দিকে আসছি। হ্যাঁ, ও, তারপরে এই এই এটা করবেন যে কবে আপনারা ট্রেনিং স্টার্ট করবেন, কবে আপনি ট্রেনিং কমপ্লিট করবেন, আপনার সুপারভাইজারকে। এখানে এখানে সুপারভাইজার বলতে আপনি বুঝাচ্ছি যে আপনার যদি হসপিটালে প্র্যাকটিস করেন, আপনার মেডিকেল যে আপনার যে ইমিডিয়েট সুপিরিয়র আছে তার নাম দিবেন। আর আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করেন, সেখানে আপনি অথবা আপনার নিজের চেম্বারে করেন, আপনারা সেখানে প্রফেসর প্রদীপ স্যারের নাম দিতে পারেন, উইথ ডিউ পারমিশন অফ প্রদীপ স্যার দিতে পারেন, যেহেতু উনি আপনাদের খাতাটা সুপারভাইজ করবেন। ডেট অফ সাবমিশন লিখবেন, তারপরে কনসালটেশন নোট, পেশেন্ট ইনফরমেশন। পেশেন্ট যদি কোনো হসপিটালে থাকে, হসপিটাল নাম্বার দিতে পারেন, কিন্তু পেশেন্টের নাম দিবেন না, ফেক নাম ইউজ করবেন, অথবা ক খ এরকম ইউজ করবেন। এইজ, সেক্স, তারপরে ডেট অফ প্রেজেন্টেশন, কবে আপনি পেশেন্টটাকে দেখেছেন। সাবজেক্টিভ, আমরা তো বলেছি আরেকদিন ওই যে ডায়াগনোসিসের ক্লাসে, যে এসওএপি, সাবজেক্টিভ অবজেক্টিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড প্ল্যানিং। তো সাবজেক্টিভটা হচ্ছে পেশেন্ট আপনাকে কি কমপ্লেন করলো, একটা কমপ্লেন করতে পারে, 10টা কমপ্লেন করতে পারে। এই কমপ্লেন গুলো বুলেট পয়েন্ট দিয়ে লিখবেন যে পেশেন্ট এই প্রেজেন্টেশন করেছে, উইথ ডিউরেশন, উইথ এনি আদার অ্যাসোসিয়েটেড সিমটম। তারপরে অবজেক্টিভটা মানে আপনি এক্সামিনেশন করে কি পেলেন। হুম, আপনি তার হার্ট, লাং, মানে চেস্ট অস্কালটেট করেছেন, আপনি তার পালস, বিপি দেখেছেন, বা যা যা করার সেটা করেছেন। করার পর আপনার ফাইন্ডিংটা লিখবেন। ফাইন্ডিং লেখার পরে স্যার, আপনি এই আসবেন এগুলো অ্যাসেসমেন্ট। কিন্তু দেখা যাচ্ছে না স্যার, আপনি যেটা বলছেন এটা দেখা যাচ্ছে না স্যার। ও, এটা মুভ করছে না, না? না না, স্যার, এটা দেখা পেজটা না যাচ্ছে না। ওপেন হয় নাই স্যার। ও, এটা পেজটা পেজ সরি ওপেন ওপেন হয় সরি না। হচ্ছে না। সরি সরি, আবারও ট্রাই করে। সরি, এক্সট্রিমলি সরি। এই ঝামেলা থেকে কিভাবে যে মুক্তি পাই, দাঁড়ান 1 সেকেন্ড। এবার কি মুভ করছে?
হ্যাঁ এখন ওপেন হয়েছে স্যার। জি স্যার, জি এবার স্যার। এবার মুভ করছে না? আচ্ছা, জি এবার জি দেখতে পেয়েছেন তো এগুলি যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টে কি লিখবেন যে আপনি কি ডায়াগনস্টিক অ্যাপ্রোচ নিয়েছেন, আপনি কি তাকে কোনো টেস্ট করতে দিয়েছেন কিনা, বা তার আগে আপনার কোনো ডিডি আছে কিনা। ডিডি থাকলে আপনার হাইপোথিসিসটা কি, আপনার কাছে আসলে এটা কি মনে হচ্ছে। হুম। একটা জিনিস মনে রাখবেন যে একটা সিঙ্গেল এনকাউন্টারে আপনি কিন্তু সবসময় ডায়াগনোসিসে পৌঁছতে পারবেন না, তাই না? কারণ আপনাকে তো ইনভেস্টিগেশনের রেজাল্টের উপর অনেক ক্ষেত্রে অপেক্ষা করতে হয়। সেখানে লিখে দিবেন যে আমি সার্টেন ডায়াগনোসিস করতে পারি না, বাট আমার কাছে এই পসিবিলিটি মনে হচ্ছে, এবং তাকে আমি এই ইনভেস্টিগেশন করতে দিয়ে 3 দিন পরে বা 7 দিন পরে বা 2 দিন পরে আসতে বলেছি। তারপরে আপনি প্ল্যান দিবেন। এখন ম্যানেজমেন্ট প্ল্যান এন্ড ফলো, আপনি তো ডায়াগনোসিসই করেন না, আপনি ম্যানেজমেন্ট কি দিবেন? তার মানে হচ্ছে যে এই যে ইন্টারিম পিরিয়ডে পেশেন্ট যে কাশি নিয়ে আসলো, এবং তাকে যে আপনি চেস্ট এক্সরে করতে দিয়েছেন, বা আরো যা যা টেস্ট করতে দিয়েছেন, আরো 3 দিন সময় লাগে, এই 3 দিনে কি তাকে কিছুই দিবেন না? তার কাশির জন্য যে গলা ব্যথা করছে, তাকে প্যারাসিটামল দিতে পারেন, অথবা তাকে গরম পানি দিয়ে গার্গলিং করতে পারেন, যেটাই বলেন সেই ম্যানেজমেন্ট প্ল্যানটাই দিবেন আপনি, এবং ফলো আপ কবে আসবে সেটা করে দিবেন। তারপরে যদি তাকে প্রেসক্রিপশন দেন, এবং এটা আপনি করবেন কি, আপনার যে প্রেসক্রিপশন প্যাড আছে না, আপনার প্রেসক্রিপশন প্যাডে প্রেসক্রিপশন লিখে এইটা এখানে ফটোকপি করে অ্যাটাচ করে দিবেন। হ্যাঁ, তাইলে বোঝা গেল যে আমরা বুঝতে পারবো আপনার প্রেসক্রিপশন প্যাডটাও ঠিক মতো করা আছে কিনা, বা সেইখানে কোনো অ্যাডভাইস থাকলে আমরা করে দিব। তাইলে প্রতি মাসে একটা করে সাবমিট করবেন, এবং আপনারা এটা যত তাড়াতাড়ি জমা দেন মার্কিং হবে, বা আপনারা ইয়ে পেয়ে যাবেন, রিপোর্ট পেয়ে যাবেন যে আপনাদের কোনো শর্টকামিংস আছে কিনা বা কি হচ্ছে। আচ্ছা, তারপরে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যেটা পেশেন্ট স্টাডি, সেটা নিয়ে 10-15 মিনিট কথা বলে তারপরে প্রদীপ স্যার এবং ডক্টর ওসমান আপনাদের লুক আফটার করবেন। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তো? না, কোনো বার্নিং প্রশ্ন নাই তো? তো এই কনসালটেশন নোটের ফরম্যাটটা গ্রুপে দেওয়া হবে? না না না, এটা তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ও আপনাদেরকে যে আচ্ছা, ওয়েলকাম প্যাক ইমেলটা আপনারা পান নাই? জি জি, ও জি আচ্ছা। জি, ওইটা একটু খুঁজে দেখবেন। মানে আপনাদেরকে যা যা মেইল পাঠানো হয় আপনারা একটু কাইন্ডলি দেখবেন, তাইলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমার এই স্লাইডটা কি এসছে? পেশেন্ট স্টাডির স্লাইডটা কি এসছে? না না ওপেন হয় না নাই স্যার। স্যার, ওপেন হয় নাই স্যার। গশ, কি ঝামেলা! দেখি, আমার তো দেখি 1 সেকেন্ড, আমি এটা একটু সর্ট আউট করে নিই। এটা কেন হচ্ছে না? স্যার আজকের ক্লাসটা একটু পিডিএফ করে পাঠাইন স্যার। হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন, সবই পাবেন রে ভাই। দাঁড়ান, আমি এটাকে আগে আপনাদের এই প্রবলেম সলভ করে নেই। এটা আমি তো মুভি করতে পারছি না। এবার কি দেখতে পাচ্ছেন নাকি এবারও দেখতে পাচ্ছেন না? পাচ্ছি স্যার। কিন্তু এটা কেন মুভ করছে মুভ না? করতেছে না স্যার। এবার কি মুভ করছে? মুভ করতেছে, হ্যাঁ করতেছে। জি ওকে জি, করতেছে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা পেশেন্ট স্টাডির গাইডলাইন নিয়ে কথা বলি। এটা অনেক সময় আপনাদের কাছে চ্যালেঞ্জিং মনে হয়, এটা কিন্তু খুব সিম্পল আপনারা যদি গাইডলাইনটা ফলো করেন। এখন পারপাসটা কি? পারপাস হচ্ছে যে একটা পেশেন্ট নিয়ে তার ইন ডেপথ আমরা স্টাডি করব। ওইটার আগেরটার মতো না যে একদিন দেখে তাকে ছেড়ে দিলাম। এবং যে কোনো একটা ধরেন আপনি একটা পেশেন্ট আছে, তার ডায়াবেটিস আছে, আপনি যখন ডায়াবেটিসের একটা পেশেন্ট নিয়ে ইনডেপথ স্টাডি করবেন, তখন কিন্তু ডায়াবেটিসের আদ্যপান্ত আপনার পড়া হয়ে যাবে বা আপনি জানবেন। অথবা মনে করেন হাইপার টেনশন নিয়ে বললেন, তাইলে একটা পেশেন্টের আদ্যপান্ত আপনারা জানবেন। এখন আমরা বলতেছি এই স্কিলটা ট্রান্সফারেবল। ট্রান্সফারেবল স্কিল বলতে আমরা কি বোঝাই? যে আপনি যে নলেজটা অর্জন করেছেন, এটা আপনি অন্য ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন। তার মানে কি, আপনি এখন বলবেন যে আমি একটা পেশেন্ট স্টাডি করলাম ডায়াবেটিস নিয়ে, আমি হাইপার টেনশন কিভাবে জানবো এটা স্টাডি করতে গিয়ে? তাহলে ট্রান্সফারেবল কিভাবে? ট্রান্সফারেবল হচ্ছে প্রসেসটা।
এই যে আপনি একটা পেশেন্ট স্টাডি করতে গিয়ে, ডায়াবেটিসের একটা পেশেন্টকে স্টাডি করতে গিয়ে, ডায়াবেটিসের পেশেন্টকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে হিস্ট্রি নিতে হয়, কিভাবে তাকে ফলো আপ করতে হয়, কিভাবে তার কমপ্লিকেশন দেখতে হয়, হ্যাঁ, কিভাবে তার প্রিভেনশন, এই যে আপনি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলেন, এই প্রিন্সিপালটা আপনি সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যখন একটা প্রিন্সিপাল সম্বন্ধে জেনে যাবেন। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে সেই প্রিন্সিপালটা দিয়ে আপনাদের ওই জার্নিটা করানো, যাতে এই স্কিলটা আপনারা যে কোনো ক্ষেত্রে, যে একটা ক্রনিক, বিশেষ করে ক্রনিক ডিজিজের একটা পেশেন্টকে কিভাবে অ্যাসেস করবেন, কিভাবে তার সাথে ম্যানেজমেন্ট করবেন, কিভাবে ফলো আপ করবেন, পুরো স্কিলটা। আইডিয়ালি আমরা যদি 2টা বা 3টা পেশেন্ট স্টাডি করতে পারতাম, তাহলে একটার ভুল থেকে আরেকটা শিক্ষা নিতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের সেই সুযোগ কম, আমরা একটাকেই করব, এমন ভাবে করব যাতে আমরা যদি আগে আগে এই এই চ্যাপ্টারটা আমি দেখি, তো আপনারা যদি টাইমলি জমা দিয়ে দেন, আমি কিন্তু রেগুলার আপনাদের ফিডব্যাক দেই যে এটার জায়গায় আপনি 25-এর মধ্যে 20 নম্বর পেয়েছেন, আপনি এই জিনিস কারেক্ট করলে আপনি 24 পেতেন, বা এই জিনিসের জন্য আপনি 16 পেয়েছেন, আপনি কিন্তু 24 পেতে পারতেন যদি আপনি এই কারেক্টটা করতেন। সেটা আপনার জন্য ইমপ্রুভমেন্ট করবে। আরেকটা পারপাস হচ্ছে যে আপনি লার্নিং নিডটা আইডেন্টিফাই করবেন। তার মানে কি, আমি কি জানি না, একটা হাইপারটেনশনের পেশেন্টকে যখন আমি দেখতে যাব, পড়তে যাব, তখন আমি যে হাইপারটেনশনের বিভিন্ন মোডালিটি আছে থেরাপি, আমি হয়তো অনেক কিছু জানি না, আমি হয়তো আলফা ব্লকের কিভাবে কাজ করে সেটা জানতাম না, সেটা আমি জেনে নিলাম, আমার লার্নিং নিড কি, অথবা হাইপারটেনশনের সেকেন্ডারি কমপ্লিকেশন প্রিভেন্ট আমি কিভাবে করব, সেটা হয়তো আমার ভালো মতো জানা ছিল না। তা আমাকে লার্নিং নিড আইডেন্টিফাই করতে হবে যে আমি এই ডিজিজটার কোন জিনিসটা জানি না, সেটা আইডেন্টিফাই করব। করার পরে আমি লার্নিং নিডটা অ্যাড্রেস করব। আমি হয়তো একটা জার্নাল আর্টিকেল পড়বো, অথবা আমি একটা বই পড়বো, পড়ে আমি এই জিনিসটা অ্যাড্রেস করব। এই জিনিসটা অ্যাড্রেস করার পরে আমি এই রাইটারটা কমপ্লিট করব। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি পেশেন্ট স্টাডিটা ঠিক মতো লিখতে জানি, এটা কিন্তু আপনাদের রাইটিং এর একটা ফাউন্ডেশন। আপনারা যারা ভবিষ্যতে কোনো রিসার্চে জড়িত হবেন, তারা কিভাবে ডিজার্টেশন লিখবেন, কিভাবে জার্নাল আর্টিকেল লিখবেন, সেইটার একটা প্রাথমিক ধারণা আপনাদের হয়ে যাবে এই পেশেন্ট স্টাডিটা করার মাধ্যমে। এটা কোন জায়গায় করবেন? আইডিয়াল হচ্ছে আপনার প্র্যাকটিস বা আপনার চেম্বারে। এখন যারা হসপিটালে কাজ করেন, চেম্বার করেন না, তারা হসপিটাল আউট ওপিডিতে করতে পারেন। আর যারা মনে করেন ওপিডিতেও কাজ করেন না, আপনি মেডিসিন ওয়ার্ডে কাজ করেন বা গাইনিতে কাজ করেন বা যে কোনো ওয়ার্ডে কাজ করেন, আপনারা যদি ওয়ার্ডে করেন সেটাও অ্যাকসেপ্টেবল, ইনপেশেন্ট ওয়ার্ডে করেন সেটাও অ্যাকসেপ্টেবল। আর কেউ যদি হোম ভিজিট করতে চান, সেটাও একটা বেটার অল্টারনেটিভ, সেটার মাধ্যমেও করতে পারেন। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু ইট ইজ নট এ সিঙ্গেল এনকাউন্টার, কারণ এটা তো কম্প্রিহেন্সিভ, আপনাকে ফলো আপ করতে হবে, আপনাকে তার আলটিমেট ট্রিটমেন্টটা দিতে হবে। সুতরাং এটা হচ্ছে একটা মাল্টি এনকাউন্টার, অ্যাটলিস্ট 2, প্রেফারেবলি 3 বা 4 এনকাউন্টারে এই পেশেন্টটাকে আপনি ডিল করবেন, তাইলে আপনার এই পুরো সাইকেলটা কমপ্লিট হবে। আচ্ছা, এটার কম্পোনেন্ট কি, আমি প্রতিটা কম্পোনেন্ট আলাদাভাবে আসছি। একটা কভার পেজ থাকবে, একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা পেশেন্ট প্রেজেন্টেশন থাকবে। তার মানে হচ্ছে পেশেন্টের 3 স্টেজ অ্যাসেসমেন্ট। আপনাদের মনে আছে মনে হয়, ওই যে ডায়াগনোসিস এবং পেশেন্ট ম্যানেজমেন্টের ক্লাসে আমরা বলেছি ক্লিনিক্যাল, ইন্ডিভিজুয়াল এবং কনটেক্সচুয়াল 3টা অ্যাসেসমেন্ট করতে হবে। করার পরে আপনি লার্নিং নিড আপনার কি সেটা লিখবেন। তারপর ডিসকাশন থাকবে, একটু ডিসকাশন মানে আপনি যে জিনিসটা জানতেন না, সেই জিনিসটা আপনি কিভাবে জানলেন, কি জানলেন সেরকম কিছু। তারপরে সামারি, আপনি কি কি শিখলেন তার বুলেট পয়েন্ট, 2টা বা 3টা পয়েন্ট আপনি সামারি দিবেন, কনক্লুশন লিখবেন, এবং শেষে থাকবে একটা রেফারেন্স। জার্নাল আর্টিকেলে যেরকম রেফারেন্স থাকে, ওরকম রেফারেন্স থাকবে। এখন কভার পেজে কি থাকবে? পেশেন্ট স্টাডি নাম্বার। আপনাদের তো একটাই পেশেন্ট স্টাডি করতে হবে, আপনারা দিবেন পেশেন্ট স্টাডি নাম্বার 1। স্টাডির যদি কোনো নাম দিতে চান, যেমন ধরেন একটা নাম হতে পারে, আপনি হয়তো এটা ক্রনিক কনস্টিপেশনের পেশেন্টকে নিয়ে ডিল করছেন, হ্যাঁ, তো আপনার একটা নাম হতে পারে যে সার্চ ফর এ রেশনাল অ্যাপ্রোচ, যে ক্রনিক কনস্টিপেশনকে রেশনালি আমি কিভাবে অ্যাপ্রোচ নিব সেটার একটা। আপনি হয়তো কোনো একটা ফ্লু অথবা একনির পেশেন্টকে অথবা ভাইরাল ফিভারের পেশেন্টকে ডিল করছেন। আপাত দৃষ্টিতে কি মনে হয়, একনি একটা খুবই সামান্য ডিজিজ, তাই না? কিন্তু আপনি যখন একটা পেশেন্টকে স্টাডি করতে গেলেন, দেখলেন যে এই একনির কারণে একটা 18 বছরের মেয়ে, তার মুখের মধ্যে বিভিন্ন দাগ হয়ে গেছে, সে খুবই ডিপ্রেসড। তো তার মানে তার একটা সাইকোলজিক্যাল কম্পোনেন্ট আছে না একনির জন্য। তার মানে তখন আপনার মনে হবে, আরে আমি তো এটাকে সামান্য একটা সমস্যা মনে করেছিলাম, আসলে তো ব্যাপারটা সামান্য না। যদি ট্রিটমেন্ট ঠিক মতো না হয়, এই মেয়েটা একটা সাইকোলজিক্যাল ডিস্ট্রেসে গেছে, তার ডিপ্রেশন, এখন দেখা গেল যে
একনি ট্রিটমেন্ট করতে গিয়ে আপনার ডিপ্রেশনেরও ট্রিটমেন্ট করতে হচ্ছে। তার মানে ইট ইজ নো লঙ্গার এ মামুলি ব্যাপার, তার মানে ইট ইজ নো লঙ্গার ট্রিভিয়াল। তখন আপনি হয়তো স্টাডিটার নাম দিবেন নট সো ট্রিভিয়াল। এটা জাস্ট সাজেশন, আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর নাম দিবেন আর কি, যে স্টাডিটার এরকম নাম হতে পারে। তারপরে কাভার পেজের নিচের দিকে থাকবে স্টুডেন্ট ইনফরমেশন, আপনার নাম থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আপনার কোন ব্যাচ, এগুলো থাকবে। এটা হচ্ছে ইনফরমেশন। ইন্ট্রোডাকশন সেকশনের কথা বলেছে। ইন্ট্রোডাকশনে প্রথমে আপনি লিখবেন যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, আপনি কনস্টিপেশন নিয়ে স্টাডি করছেন অথবা একনি নিয়ে করছেন, তার মানে এইটা সম্পর্কে আপনি কি জানেন এটা প্রথমে লিখবেন। আপনার কমন নলেজ কি অ্যাজ এ জেনারেল প্র্যাকটিশনার এটা লিখবেন। ইম্পর্টেন্স অফ দিস স্টাডি, এই ধরনের রুগীকে আপনি আপনার চেম্বারে দেখেন বা বাংলাদেশের জেনারেল প্র্যাকটিস কনটেক্সটে বা আপনার এলাকায় এই ধরনের রুগী কি আছে? যদি থাকে তার মানে এটা আপনার জন্য একটা ইম্পর্টেন্ট, কারণ এরকম রোগী তো একটা না, আপনার শত শত এরকম রোগী দেখতে হবে। তাইলে আপনি এটাকে কোরিলেট করে বলবেন যে কি কারণে আপনার কাছে এই ডিজিজটা নিয়ে বা এই পেশেন্টটা নিয়ে, ডিজিজ না কিন্তু আমরা পেশেন্ট নিয়ে ডিল করি, কি কারণে এই পেশেন্টটা নিয়ে আপনার মনে হয়েছে যে একটা স্টাডি করা দরকার। আর একটা জিনিস মনে রাখবেন, ফ্যামিলি মেডিসিনে কিন্তু আমরা কেস স্টাডি বলি না। পেশেন্ট কেস স্টাডি আমরা এক্সাম্পল দেওয়ার সময় বলি, কিন্তু পেশেন্টকে বলি না যে হি ইজ এ কেস অফ অ্যাপেন্ডিসাইটিস, তাই না? পেশেন্ট ইজ নট এ কেস, হি ইজ এ পার্সন উইথ এ ডিজিজ। তো আমরা এটাকে পেশেন্ট স্টাডি বলি। আর এই পুরো ইন্ট্রোডাকশনটা 2 থেকে 4 প্যারাগ্রাফের মধ্যে আপনারা লিখে ফেলবেন, খুব বেশি বড় করার দরকার নেই, পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার দরকার। তারপরে এরপরের সেকশনটা হচ্ছে পেশেন্ট প্রেজেন্টেশন। আপনি পেশেন্টকে ইন্ট্রোডিউস করবেন যে পেশেন্ট মিস্টার সলিমউদ্দিন, বা আপনি নিক নেম ইউজ করবেন আর কি, এত বছর বয়স্ক মেল বা ফিমেল, সে আমাকে এই তারিখে এই প্রেজেন্ট করলো, তার হিস্ট্রিটা বলবেন। হিস্ট্রির পরে ইনফরমেশন গ্যাদার করবেন, আপনি এক্সামিনেশন করে কি পেলেন সেটা লিখবেন, আপনি ইনিশিয়ালি কোনো ইনভেস্টিগেশন দিয়েছেন কিনা, অথবা সে অন্য কোনো ডাক্তারের কাছে গিয়েছিল, তার থেকে কিছু ইনভেস্টিগেশন অলরেডি রিপোর্ট নিয়ে এসছে কিনা, আপনি সেইটা দিবেন। এবং এই প্রথম এনকাউন্টারের পরে ইনফরমেশন গ্যাদারিং কিন্তু কন্টিনিউ করবে, কারণ তাকে আপনি তো আবার টেস্ট দিয়েছেন কিছু, অথবা একটা অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে দিয়েছেন, বলবেন যে ভাই 7 দিন পরে এসে আবার দেখাবেন, আমার ব্লাড প্রেশারটা দেখে বুঝতে হবে আপনার ওষুধ কি বাড়াতে হবে না কমাতে হবে, নাকি বন্ধ করতে হবে বা নতুন কিছু অ্যাড করতে হবে। এই ইনফরমেশনগুলি ওখানে দিয়ে দিবেন। তারপরে অ্যাসেসমেন্ট যখন করবেন, 3টা ক্লিনিক্যাল। ক্লিনিক্যালটা কি? প্রেজেন্টিং কমপ্লেন্স ইন্টিগ্রেটেড ইনটু সেলেন্ট ফিচার, তার ডিডি কি হইতে পারে, তারপরে তার এই রোগের এটিওলজি কি, ট্রিগার কি, এইগুলি লিখে আপনি হয়তো একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করবেন যে মিস্টার আবুল কালাম হ্যাজ গট ক্রনিক কনস্টিপেশন, অথবা দিস 18 years old লুসি হ্যাজ গট একনি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ইন্ডিভিজুয়াল কি, তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি, সে কি মধ্যবিত্ত পরিবারের বা পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে আসছে, সে কিরকম সিচুয়েশনে বিলং করে, তার কি সিগনিফিক্যান্ট পাস্ট কোনো হিস্ট্রি আছে কিনা, তার কনস্টিপেশন, তার কি বাউল ক্যান্সার হলো কিনা, বাউল ক্যান্সারের কারণে কনস্টিপেশন কিনা, সেই জিনিসগুলো আপনারা কোরিলেট করবেন ইন্ডিভিজুয়ালে। আর অলওয়েজ অ্যাড্রেস রাইস রিজন, সে কেন আসছে আজকে কনস্টিপেশনের জন্য 3 দিন ধরে টয়লেটে যেতে পারে না, সে ডিস্ট্রেসের মধ্যে আছে, নাকি তার কনস্টিপেশনটা জেনারেলি ম্যানেজ, কিন্তু সে একটা ভালো সলিউশন চায়, অনগোয়িং সলিউশন, সেজন্য আসছে। তার আইডিয়া কি, তার কনস্টিপেশন কেন, সে কি জানে যে সে পানি কম খাচ্ছে, নাকি সে মনে করছে তার কোনো কিছু ইন্টেস্টাইনের টিউমার হয়ে বাউল মুভমেন্টটা ব্লক হয়ে গেছে, তার কনসার্ন কি, আজকের কনসালটেশনে তার এক্সপেকটেশন কি, সে কি মনে করছে যে আপনি তাকে একদিনে ভালো করে দিবেন, নাকি তার এক্সপেকটেশন হচ্ছে আপনি এনশিওর করবেন যে তার কোনো ক্যান্সার হয় নাই, তাকে কিছু তার এক্সপেকটেশন কি, এটা অ্যাড্রেস করবেন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আর কন্টেক্সচুয়াল কি, তার ফ্যামিলি এনভায়রনমেন্ট, সে হোম এনভায়রনমেন্ট কি, সে কি একটা নোংরা জায়গায় থাকে, সে কি বস্তিতে থাকে, নাকি সে আপ আপ ক্লাস এলাকায় থাকে, সেটা আপনি লিখবেন। তার ফ্যামিলির কালচার কি, ওরা দেখা যায় যে ভাত খাওয়ার সময় পানি খায় না বা বেশি পানি খায়, বা তাদের প্র্যাকটিস কি, সেগুলি লিখবেন। আর এই ইনফরমেশনগুলি এই ডিজিজের সাথে কোনো রিলেভেন্ট কিনা সেই জিনিসটা আপনারা কোরিলেট করবেন। তারপরে দেবেন ম্যানেজমেন্ট প্ল্যান। ফার্স্ট কনসালটেশনে যখন আসবে তাকে তো আপনি কিছু ইনিশিয়াল অ্যাডভাইস দিবেন, তাকে আপনি হয়তো প্রেসক্রিপশন দিবেন, দিলে তা এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে। আপনি সাইড ইফেক্ট মেনশন করেছেন কিনা পেশেন্টকে, যে ওষুধ খান, এটা এটা ভালো হবে কিন্তু এই সাইড ইফেক্ট হবে, যদি খুব বেশি সাইড ইফেক্ট হয় এটা হতে পারে, আপনি ওষুধটা বন্ধ করে আমার সাথে যোগাযোগ করবেন, এই কথাটা বলেছেন কিনা।
যদি কোনো ইনভেস্টিগেশন দেন, আপনি কেন ইনভেস্টিগেশনটা দিলেন সেটাও তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন, যে ব্লাড টেস্টটা দিয়েছে, আলট্রাসাউন্ড করতে দিয়েছে, অথবা অ্যাবডোমেনের এক্সরে করতে দিয়েছি, কেন দিয়েছেন, আপনি ওইটা থেকে কি অ্যাচিভ করতে চান, এটা পেশেন্টকে বুঝিয়ে দিলে পেশেন্ট মোটিভেটেড থাকবে, তার পয়সা খরচ হলেও সে ইনভেস্টিগেশনটা করবে। আপনি তাকে অন্য মোডালিটির কথা বলেছেন কিনা, আপনি কি বলে ল্যাক্সেটিভ দেওয়ার আগে আপনি বলেছেন কিনা যে তুমি যে কি বলে ইসবগুলের ভুসি খাও, অথবা আপনি আগে পানি খান, শাকসবজি বেশি করে খান, খেয়ে 3 দিন দেখেন, অথবা একটু লাইট এক্সারসাইজ করেন, গরম পানিতে মধু দিয়ে খান, মধু দিয়ে খেয়ে 10 মিনিট হাঁটেন, দেখেন টয়লেট হয় কিনা, মানে অল্টারনেটিভ। অথবা ব্যাক পেইনের পেশেন্ট আসলো, আপনি অ্যান্টি ইনফ্লামেটরি দেওয়ার আগে তাকে বলেছেন কিনা যে একটা ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে দেখার জন্য, একটু সুইমিং পুলে সাঁতার কাটার জন্য যদি সুইমিং পুল থাকে, অথবা ন্যাচারাল সুইমিং পুল, পুকুরে সাঁতার কাটার জন্য, সেগুলো আপনি বলেছেন কিনা। যদি বলেন কেন বলেছেন, না বললে কেন বলেন নাই, আপনার মাথায় আসে নাই, সেই জিনিসগুলো আপনি এক্সপ্লেন করে দিবেন। যে কোনো অ্যাডভাইসকে আপনি জাস্টিফাই করবেন, অ্যাডভাইসটা কেন দিলেন এক্সপ্লেন করবেন। তারপরে তাকে ফলো আপ প্ল্যান দিয়েছেন কিনা, সে কবে আসবে, কখন আসবে, কেন আসবে, আসার পর আপনি কি চিন্তা করে তাকে আসতে বলেছেন সেই জিনিসটা এক্সপ্লেইন করবেন। তারপরে ফলো আপ ভিজিট, অথবা সে যদি ইন পেশেন্ট হয় ফলো আপ এনকাউন্টার, সে তো আর ভিজিটে আসবে না, সে তো ওয়ার্ডে আছে, এনকাউন্টারে কি হবে, আপনি আলোচনা করবেন যে এই যে আপনার সাথে 1 সপ্তাহ আগে দেখা করেছিল, তারপরে আপনি এই ওষুধ খেতে দিয়েছেন, এই ইনভেস্টিগেশন করে দিয়েছেন, তার কি কি প্রোগ্রেস হয়েছে, তার কি অবস্থার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, সেই ইনভেস্টিগেশন গুলি করেছে কিনা নাকি করে নাই, না করলে কেন করে নাই। তারপরে ইনভেস্টিগেশনের রিপোর্ট গুলি দেখবেন, যে দেখার পরে অ্যাবডোমিনাল এক্সরে থেকে ফিকাল লোডিং আছে কিনা, ফুল ব্লাড সিবিসি তে কোনো প্রবলেম আছে কিনা, এগুলি দেখবেন। তারপরে আপনি ফাইনাল ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট প্ল্যান দিবেন। এই ম্যানেজমেন্ট প্ল্যানটা আগের মতো হতেও পারে, আবার নাও হতে পারে, ডিফারেন্ট হতে পারে, সেটাতে কোনো প্রবলেম নাই। আপনারা এই প্রসেসটা করলেন কিনা সেটা হচ্ছে মুদ্রা কথা। তারপরে আসবেন লার্নিং নিড। লার্নিং নিডটা কি, এটা 2টা বা 4টা লার্নিং নিড আপনি আইডেন্টিফাই করবেন, এটা ডেসক্রিপশন লেখার দরকার নেই। যেমন ধরেন কনস্টিপেশনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছি আমি, হোয়াট আর দি কজেস অফ ক্রনিক কনস্টিপেশন, এটা হয়তো আপনার জানা ছিল না, সেটা একটা লার্নিং নিড হতে পারে। হাউ টু অ্যাপ্রোচ এ পেশেন্ট উইথ ক্রনিক কনস্টিপেশন, সেটা একটা লার্নিং হতে পারে। অথবা যদি একনি পেশেন্ট হয়, যে একনির যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি হতে পারে, সেটা আপনার লার্নিং নিড হতে পারে। লার্নিং নিড কিন্তু বুলেট পয়েন্ট 2টা বা 4টা, 2টা 3টা 4টা লার্নিং নিড লিখবেন, এবং এগুলি হতে হবে রিয়েলিস্টিক এবং অ্যাচিভেবল। আপনি এমন লার্নিং নিড দিলেন যেটা পড়তে পড়তে আপনার সিএফএম কোর্স শেষ হয়ে যাবে বা 2 বছর সময় লাগবে, এটা অ্যাচিভেবল না। যেটা আপনি অল্প সময়ের মধ্যে অ্যাচিভ করতে পারবেন, এইরকম একটা লার্নিং নিড দিবেন। ডিসকাশন সেকশনে কি আসবে, আপনি যে এই যে জানতে চেয়েছেন যে একনি পেশেন্টের সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কি, আপনি এটা জানার জন্য নিশ্চয়ই আপনি বই পড়েছেন বা মেডিকেল জার্নাল পড়েছেন, ওখান থেকে আপনি হাফ বা 1 পেজ প্রতিটা লার্নিং নিডের পিছনে আপনি কি কি নতুন ইনফরমেশন পেয়েছেন, এটা কোনো বই বা জার্নাল থেকে নিজের মতো করে লিখবেন। লিখে আপনি লিখবেন যে এটা আমার দিস ইজ দ্য ডিসকাশন পার্ট, এইভাবে আমি লার্নিং নিড ফুলফিল করেছি। এবং আপনি এটাতে কি রিসোর্স ইউজ করেছেন, আপনি কি ইন্টারনেট ইউজ করেছেন, নাকি জার্নাল আর্টিকেল ইউজ করেছেন, নাকি টেক্সট বুক ইউজ করেছেন, সেটা রেফারেন্স দিবেন। আর সামারি অফ লার্নিং নিড লার্ন, সেটা হচ্ছে একটা ওই যে যে লার্নিং নিড ছিল তার প্রতিটার পিছনে 1-2টা পয়েন্ট লিখবেন, এটা ডেসক্রিপটিভ না, এটা শুধু হচ্ছে পয়েন্ট টাইপের সামারি করবেন যে আপনার নলেজটাকে আপনি ইন্টিগ্রেট করেছেন। কনক্লুশনে এটা কিন্তু ওই পেশেন্ট স্পেসিফিক হবে না, এটা হচ্ছে কন্ডিশন স্পেসিফিক, যে একনি সম্পর্কে আপনার যা যা জানা ছিল না, এটা নতুন জানার পরে আপনি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা আপনার কি চেঞ্জ হলো, আপনি কিভাবে এখন ম্যানেজ করবেন, এবং আপনার মতো জেনারেল প্র্যাকটিশনারের জন্য বা ফ্যামিলি ফিজিশিয়ানের জন্য এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ কিনা, এই লার্নিংটা গুরুত্বপূর্ণ কিনা, এইরকম একটা, এবং এটা আপনার জন্য হেল্পফুল হয়েছে কিনা, হলে কিভাবে হয়েছে, এইরকম একটা হাফ পেজ বা 2 প্যারাগ্রাফ কনক্লুশন লিখবেন। এবং সবশেষে হচ্ছে রেফারেন্স। তো রেফারেন্স সম্পর্কে আমি একটা বলবো যে রেফারেন্সের অনেক স্টাইল আছে। একটা হচ্ছে ভ্যাঙ্কুভার স্টাইল, এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজ। এটা কি, জার্নাল আর্টিকেল যদি আপনারা রেফার করেন, আপনারা গুগল করলে ভ্যাঙ্কুভার স্টাইল সম্পর্কে জানতে পারবেন। জার্নাল আর্টিকেল যদি আপনারা রেফার করেন, এই যে ইয়েদের নামগুলি থাকবে, রাইটারদের নাম থাকবে, তারপরে আর্টিকেলটার নাম থাকবে, তারপরে জার্নালটার নাম থাকবে, তারপরে এটা কত সালে পাবলিশ হয়েছে, কোন ইস্যু, হ্যাঁ কোন সংখ্যা, এগুলি থাকবে, তারপর পেজ নাম্বার থাকবে। এটা হচ্ছে সিম্পল ইয়ে, কিন্তু আপনারা যে কোনো ইয়েতে মেডিকেল জার্নাল পড়লে এই রেফারেন্সটা পাবেন,
অথবা গুগল গুগল করে ভ্যাঙ্কুভার স্টাইল অফ রেফারেন্সিং দেখতে পারেন। যদি বই থেকে রেফার করেন, রাইটারের নাম, তারপরে বইয়ের নাম, তারপরে কে পাবলিশ করলো, কত এডিশন, এবং পেজ নাম্বার কি, কত সাল এবং পেজ নাম্বার কি, ওইটা দেওয়া থাকবে। ওইটা আপনারা, এটা আপনারা যে কোনো গুগল থেকে দেখে ওই অনুযায়ী ফরম্যাটটা লিখবেন। আর সুপার স্ক্রিপ্টিংটা একটু জেনে নেবেন। ওই যে দেখেন, আপনার একটা জার্নাল আর্টিকেল লিখলে দেখবেন যে উপরে 1 2 3 লেখা আছে একটা লাইনের ইয়েতে। তা আপনি যদি ওয়ার্ডে দেখেন সুপার স্ক্রিপ্ট করতে পারবেন, ওইখান থেকে 1 2 3 বসাতে পারবেন। অনেকে পাশে লিখে দেয়, পাশে লেখা হচ্ছে সুপার স্ক্রিপ্ট করে লেখা বেটার আর কি। তো এইটা হচ্ছে ইন এ নাটশেল ইয়ে সম্পর্কে। এটা আপনারা জমা দিবেন। আহ, যদি আপনারা মডিউল 1-এর পরের থেকে শুরু করেন, আপনারা চেষ্টা করবেন জমা দিয়ে দিতে উম, আপনার ইয়েতে এটা হচ্ছে 50 মার্কস না, সরি, এটা 25 মার্কস। এবং আপনারা যত তাড়াতাড়ি জমা দেন তত তাড়াতাড়ি আমরা আপনাকে ফিডব্যাক দিতে পারবো। এবং ফিডব্যাক দিলে আপনাদের নিজেদের লেখার এটা ইমপ্রুভ করবে। আপনারা চেষ্টা করবেন মডিউল 4 শেষ হওয়ার মধ্যে এটা জমা দিতে আর কি, তাইলে আপনারা ফিডব্যাক পেতে সুবিধা হবে। আর আমরা মার্কিং করার সময় কনসিডার করব যে আমরা যে যে পয়েন্ট বলেছি, পয়েন্টগুলি সবগুলি না হলেও অধিকাংশগুলি আপনারা অ্যাড্রেস করেছেন কিনা, বা পেশেন্ট যে প্রবলেম নিয়ে আপনাদের সাথে কথা বলেছে তার অধিকাংশ প্রবলেম আপনারা সলভ করেছেন কিনা, সেটা সেটা নিয়ে আমরা দেখবো যে আপনারা এটা করেছেন কিনা। পেশেন্টকে ইনভলভ করেছেন কিনা ডিসিশন মেকিং এ, নাকি আপনি খালি অ্যাডভাইস করে গেছেন, নিজের মতো বলে গেছেন, পেশেন্ট হাউ করলো, নাকি পেশেন্টকে জিজ্ঞেস করেছেন, তাকে ইনভলভ করেছেন যে সে আপনার মেডিসিন কমপ্লাই করবে কিনা, সে ইনভেস্টিগেশনে যাবে কিনা, তাকে আপনি বুঝিয়ে বলেছেন কিনা, ম্যানেজমেন্ট প্ল্যানটা আপনার ঠিক আছে কিনা, আপনি ঠিক অ্যাডভাইস করেছেন কিনা, আপনি লার্নিং নিড আইডেন্টিফাই করেছেন কিনা এবং সেটাকে আপনি মিট করতে পেরেছেন কিনা। একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি ডায়াগনোসিস ভুলও হয়, আপনার যদি ম্যানেজমেন্ট প্ল্যান ভুলও হয়, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি যদি প্রসেসটার মধ্য দিয়ে, আপনার যদি প্রসেস রাইট হয়, আপনার আজকে ভুল হয়েছে কালকে কিন্তু ঠিক হয়ে যাবে, আপনি নিজেই ঠিক করতে পারবেন। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা না যে আপনি ডায়াবেটিস পেশেন্টকে আপনি, হ্যাঁ আমরা এটা নিয়ে আলোচনা করব যে আপনি সালফোনাইলুরিয়া দিয়েছেন নাকি বাইগুয়ানাইট দিয়েছেন নাকি গ্লিপটিন দিয়েছেন না কি দিয়েছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা রাইট ছিল কি রং ছিল। যে এটার জন্য আপনাদের মার্কের আপনারা কি পাস মার্ক পেলেন কি পেলেন না, এটা ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে আপনি প্রসেসটা ঠিক মতো করেছেন কিনা। সুতরাং ডায়াগনোসিস ভুল হলো, ম্যানেজমেন্ট ভুল হলো, ইট ডাজন্ট ম্যাটার। এটা নিয়ে আমরা আলোচনা করে আপনাদের ভুল সংশোধন করে দিব, কিন্তু এটার উপরে মার্ক ডিপেন্ড করবে না। এবং আপনারা পারফেকশনের দরকার নাই, আপনারা অ্যাটেম্প্ট নিয়েছেন কিনা, আপনারা সিনসিয়ারলি ট্রাই করেছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। আপনাদেরকে একটা স্যাম্পল পেশেন্ট স্টাডি পাঠানো হয়েছে যাতে আপনারা ফরম্যাট ফলো করেন, কিন্তু মনে রাখবেন ওইটাও ওয়েলকাম প্যাকে আছে, মনে রাখবেন ওইটা একটা মাস্টার্স লেভেলের পেশেন্ট স্টাডির স্যাম্পল। সুতরাং আপনাদেরকে এক্স্যাক্টলি ওইটাই যে ফলো করতে হবে বা ওইটার আলোকে আপনারা করবেন, তার চেয়ে সিম্পলার ওয়েতে করবেন আর কি, এত কিছু আপনাদের ডিটেলসে যাওয়ার দরকার নেই। কিন্তু এটাকে একটা গাইডলাইন হিসেবে পাঠানো হয়েছে যাতে আপনাদের লিখতে সুবিধা হয়। তো এই হচ্ছে পেশেন্ট স্টাডি নিয়ে। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে পেশেন্ট স্টাডি নিয়ে? স্যার, ওই আমাদেরকে যে 5টা প্রেসক্রিপশন করতে হবে, সেটাকে সিনারিটা কি আপনারা দিয়ে দিবেন না আমরা নিজেরাই নিজেদের মতো করে করব? কোনটা প্রেসক্রিপশন? ওই যে প্রেসক্রিপশন তো আপনাদের প্রেসক্রিপশন। মতো করে করবেন না, আপনাদেরকে ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। ওই ফরম্যাট অনুযায়ী আপনারা হিস্ট্রি লিখবেন, ফাইন্ডিং লিখবেন, আর প্রেসক্রিপশনটা আপনাদের নিজেদের প্রেসক্রিপশন প্যাডে, এটার আমরা ফরম্যাট দিব না, আমরা দেখতে চাচ্ছি আপনারা কেমন করে করেন। ধরুন স্যার, আমরা 5টা রোগী দেখলাম, 5টা রোগী বিভিন্ন, ওটা আমাদের মতো করে করবো। রাইট, 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 অ্যাবসলিউটলি। পেশেন্ট স্টাডি নিয়ে যদি আপনাদের ফার্দার কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে ইমেল করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি ফোন করে বুঝিয়ে দিব যদি কোনো কনফিউশন থাকে। আর এখন যদি প্রশ্ন থাকে আগামী 2-1 মিনিট আমরা আলোচনা করব, না হয় আমরা মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো প্রফেসর প্রদীপ স্যার এবং ডক্টর ওসমানের কাছে এক্সাম সিস্টেম নিয়ে কথা বলার জন্য। এবং প্রদীপ স্যার যদি কনসালটেশন নোট নিয়ে এবং ডক্টর ওসমান যদি ভিডিও রেকর্ডিং নিয়ে আর কোনো ইনপুট দিতে চায় দিতে পারবে। তাহলে কারো কোনো যদি প্রশ্ন আপাতত আমরা না তো এটা থাকে। নিয়ে পরে আলোচনা করি, এটা নিয়ে স্যার জি, আপনি দেখছেন নোটটা আবার একবার দেখে যদি আমাদের কোনো প্রশ্ন আসে তাহলে তো স্যার আমরা একটু সরি ডক্টর আনোয়ার, শুনতে পাইনি, আবার বলেন। সরি স্যার, আমি বলছি যে আমাদের যদি ওই মানে ইয়ের পরে
মানে এই লেকচারে এখন হয়তো কোশ্চেন নাই, কিন্তু পরবর্তীতে হয়তো স্যার কোশ্চেন আসতেই হ্যাঁ, পারে স্যার, নো সেটা। প্রবলেম এট অল। আমাকে নক করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা গ্রুপে মেসেজ দিবেন, আই উইল রেসপন্ড। হ্যাঁ, আমি তাৎক্ষণিক ভাবে দিতে না পারলেও 24 ঘন্টার মধ্যে রেসপন্ড করবো। ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। Thank you. Over to Professor Pradeep sir and Dr. Usman. থ্যাংক ইউ স্যার। স্যার আজকে ক্লাসের পিডিএফ স্যার। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ পাবেন, পিডিএফ পাবেন, এবং আমার প্রেজেন্টেশন গুলি পিডিএফও পাবেন, আর ভিডিও তো ইয়ে হবেই, পেয়ে যাবেন। Oh, thank ডক্টর you. উসমান, Thank you, প্রদীপ Dr. স্যার। Yeah, জি thank you, জি। Dr. Ahmed Sharif Shivoz sir. thank আপনি you. প্রিসাইজলি সবকিছু বলছেন। এখানে আমি ইনফ্যাক্ট আমার একটু কথা ছিল, সেটা আমি আজকে বলবো না, পরে বলবো। আমার কাছে একটু মনে হয়েছে যে 20 মার্কসের জন্য আমরা যে, মানে আমি স্পেসিফিক্যালি আমারটা নিয়ে কথা বলছি, 20 জি মার্কসের জি জন্য আমি যে লোডটা দিচ্ছি জি। সেটা একটু বেশি হয়ে যাচ্ছে। সেটাকে একটু মানে কমানো যায় কিনা একটু চিন্তা করি। মানে আমি বিশেষ করে যে ফরম্যাটটা নিয়ে আমরা বললাম, এটা এত ডিটেল ফরম্যাট হলে জি। 20 মার্কসটা একটু ইনসাফিসিয়েন্ট হয়। এটা পরে ডিসকাশনে করা যেতে পারে। ওকে। পরীক্ষা পদ্ধতির ব্যাপারে আমি একটু বলছি যে ডক্টর উসমান স্টার্স, এর সাথে কিছু অ্যাড করতে হলে আমি পরে add করে দেবো। থ্যাংক ইউ। ডক্টর উসমান। উসমান। আসসালামু আলাইকুম। জি শুভ হুম, ভাই। হুম। তোমাকে তো দেখা যাচ্ছে না, তোমাকে স্টুডেন্টরা মানে ট্রেনাররা দেখলে ভালো হয় না? দেখার আচ্ছা সুযোগ হবে ইনশাল্লাহ বসে আচ্ছা, বসে ঠিক আছে, কাজের ঠিক আছে, জন্য। বলো। হুম হুম হুম। আমার বলা প্রদীপ স্যার কি বলে শেষ করলেন কিনা আমি একটু না না, উনি শিওর। আবার পরে বলবে, তুমি এক্সাম সিস্টেমটা একটু বলো, উনি আবার অ্যাড করবেন পরে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু শেয়ার করে নিই এটা। যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা যতটুকু দরকার বাকি সেটু বলবো। শুভ ভাই অনেক সময় নিয়ে অনেক কিছু বলেছেন। ওনার কথার জাস্ট শেষ কথা, ওনার অংশের আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের যে হাতের কাজগুলো করা, অ্যাসাইনমেন্ট করা, অনেকের কাছে মনে হবে এগুলো আবার কি, এসব নতুন নতুন শুনছি, এরকম মনে হতেই পারে যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন। তো তো আমি বলবো যে ফ্যামিলি মেডিসিনও তো একটি নতুন শব্দ মনে হতে পারে, কিন্তু ফ্যামিলি মেডিসিন আসলে পুরনো জিনিস। শব্দটা নতুন হলেও আমরা ছোটবেলা থেকে এই যে হোম ভিজিট, ছোটবেলায় অনেকেরই অভিজ্ঞতা হয়েছে, যাচ্ছে বাড়িতে ডাক্তার, তো আপনাকেও তো যেতে হবে এবং আপনাকে মাঝে মাঝে তুলে নিয়ে যাওয়া হবে। সে অভিজ্ঞতা আমার কর্মক্ষেত্রে আমি শুনেছি। আপনি ইমার্জেন্সিতে কাজ করছেন, পাশের লোকজন এসে বাড়িতে রোগী দেখতে হবে, আপনি যেতে না চাইলেও আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে। আমি শব্দটা ব্যবহার করলাম এরকম। এই যে তুলে নিয়ে যাবে, আপনার প্রোটেকশনটা কি হবে, আপনি কি করবেন, আপনি যদি না জানেন তাহলে আরো বিপদে পড়বেন। কাজে যা বলা হলো এগুলো আসলে অপাংতেয় নয়, এগুলোর সম্পর্কে আমাদের অভিজ্ঞতা দরকার। তো গত কয়েক ব্যাচের যারা করেছিলেন সেখান থেকে বলতে চাচ্ছি যে এগুলো খুব কঠিন কাজ না, হয়তো নতুন শব্দ বলে আপনাদের মনে হবে পারে যে এইসব আবার কি, এরকম মনে হতে পারে, কিন্তু করলে দেখবেন যে খুব সহজেই আপনি করে ফেলতে পারবেন। কাজে এটা ঘাবড়াবেন না, এবং আপনারা এশিওরড হয়েছেন যে এগুলার খুব বেশি বেশি খারাপ হয়ে গেল, কম হয়ে গেল, কি হলো সেটা আলোচনার মধ্যেই থাকবে। আপনাদের স্কোরিং এ এত বেশি কড়াকড়ি হয়তো হবে না, কিন্তু এই কাজগুলো করা থাকলে আপনি যে একটা সার্টিফিকেট কোর্স করেছেন সেটি সম্পর্কে একটা ভালো ধারণা হবে। এবং আমরা শুরুতেই বলেছি এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও মেনটেন করা সম্ভব এইভাবে। যদি না থাকে এগুলো, তখন আপনার ওই যে অর্ডিনারি কতগুলো কোর্সের ডিক্লারেশন আপনারা দেখেছেন যে একটা কোর্স হয়ে গেল, যে কেউ চাইলে করতেই পারে, আমি একাও একটা করতেই পারি, অনেকেই হয়তো জানেন ছোটখাটো অনেক কিছুই করা যায়। আপনিও একটা করতে পারেন, আপনি জিপি, আপনি একটা ডিক্লেয়ার করলেন আমি একটা কোর্স করব, ঠিক আছে করলেন, সবাই এসে হুড়মুড় করে করে ফেললো,
কিন্তু এটার কোনো কোয়ালিটি অ্যাসুরেন্স করা থাকলো না। হ্যাঁ, কাজেই আমরা সবাই মিলে চেষ্টা করছি অনেক শ্রম দিয়ে এটার কোয়ালিটি অ্যাসুরেন্সটা যেন থাকে, এটা রিয়েলি একটা যেন সার্টিফিকেট কোর্স হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেশ বিদেশের একটু খোঁজ খবর রাখি বিধায় একটু আপনাদের বলি যে এক একটি সার্টিফিকেট কোর্স 1 বছর ব্যাপীও হতে পারে, একটি বছর। এই রয়্যাল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স তারা 1 বছর, তারপরে পাকিস্তানেও মনে হয় 6 মাসেরই এরকম এরকম কিন্তু কোর্সগুলো আছে। কাজে এটা 5 দিন 7 দিন 2 মাসের কিছু প্রেসক্রিপশন লেখা, ওষুধ লেখা নয়, সেজন্য আপনাদের একটু কষ্ট করা। একটা কথা এবং ছিল জি 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 বলেন। স্যার, এটা পেশেন্টের উপকার ছাড়া আমাদের এই কোর্সটা আর কি কাজে লাগতে পারে? পেশেন্ট উপকার তো সেটা আমরা সবসময় ভেবেছি আপনার কাজে লাগবে, সেগুলো আগে বলাও হয়েছে। তবুও বলবো যে আপনি পার্সোনালি নিজের প্র্যাকটিস, নিজে যে আমরা যে রোগী দেখি এটার যোগ্যতা অর্জন স্যার, করবেন, অনেকেই মেথডিক্যালি বলে যে যোগ্যতা অর্জন করবেন। অনেকেই বলে যে বিএমডিসি অ্যাপ্রুভ কোনো ডিগ্রি কোথাও গ্রহণযোগ্য না, বা এটা হবে না, এরকম কিছু বলে। এটার জন্যই স্যার কনফিউজড আচ্ছা হয়ে থাকি যে আচ্ছা, আমরা আমরা যে কষ্ট করে ডিগ্রিগুলো, কোর্সটা করতেছি। হ্যাঁ আমরা যে ডিগ্রিগুলো করেছি বাংলাদেশে সবাই, যেগুলো আমরা সাইনবোর্ডে লিখছি বা বলছি, সবগুলাই কি বিএমডিসি অ্যাপ্রুভড? উত্তর হলো না না। স্যার, জি। না। এবং বিএমডিসি অ্যাপ্রুভড না হয়ে কেউ কি প্র্যাকটিস করতে বাধাগ্রস্ত হচ্ছেন? তাও না, না, তা তাও না। এগুলো কাগজে কিছু কথাবার্তা থাকে, রুলস থাকে, সার্টিফিকেট কোর্স বলে অ্যাপ্রুভড হয় না আমাকে একদিন বিএমডিসি। স্যার, আমি এমবিএস এ ভর্তি হয়েছি তো আপনাদের এখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে। তো আমাকে অনেকে বলতেছে যে এটা তো বিএমডিসি অ্যাপ্রুভ না, এটা কোথাও গ্রহণযোগ্য হবে না, এরকম কিছু একটা কথা বলছিল। বলুক, বিএমডিসি অ্যাপ্রুভ না হলে তাতে কি হয়েছে? আপনার কি কাজের অভাব হবে? ডক্টর ওসমান, হবে না। আমি কি একটু, ডক্টর জি ওসমান সরি, জি আমি কি একটু ইন্টারজেক্ট করবো? জি আমার শুভ- আমার মনে হয় আমরা আজকে প্রথমে যদি ক্লাসের টপিকের থেকে দূরে চলে যাই তাহলে একটু সমস্যা হবে শেষ করতে। তো বিএমডিসি অ্যাপ্রুভ করাটা নিয়ে যেহেতু আবার আলোচনা আসছে, আমি আবারও বলি, আমরা কিন্তু কোর্স শুরু করার আগেই বলেছি ইট ইজ নট বিএমডিসি অ্যাপ্রুভ। হ্যাঁ, এবং স্যার, এটা আমি ফার্স্ট ক্লাসে এক্সপ্লেন করেছি যে শুধু বিএমডিসি না, পৃথিবীর কোনো মেডিকেল কাউন্সিলে কোনো সার্টিফিকেট কোর্সকে অ্যাপ্রুভ অথবা ডিসঅ্যাপ্রুভ করে না। কারণ মেডিকেল কাউন্সিল অ্যাপ্রুভ করে বেসিক ডিগ্রি এবং স্পেশালাইজেশনকে। সার্টিফিকেট কোর্স ইজ নাইদার বেসিক ডিগ্রি নর এ স্পেশালাইজেশন। সুতরাং কোনো সার্টিফিকেট কোর্সকে পৃথিবীর কোনো মেডিকেল কাউন্সিল অ্যাপ্রুভ অথবা ডিসঅ্যাপ্রুভ করে না, দ্যাট ইনক্লুডস বিএমডিসি। তো এটা আমাদের একটু ক্লিয়ার থাকা উচিত, দিস ইজ নট এ স্পেশালাইজেশন ডিগ্রি। আর এটা নিয়ে আমার মনে হয় আজকে আলোচনা করলে আমরা মূল টপিকস থেকে দূরে চলে যাব আর কি। স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, এটা জানার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা স্যার আমি একটা পয়েন্ট যদি একটু অ্যাড করি স্যার, আমাদের তো বিএমডিসি মেইন এমবিবিএস ডিগ্রি তো আমাদের আছেই স্যার। এর বাইরে স্যার আমাদের একটা টার্ম ইউজ করি আমরা, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন স্যার। হুম এইটা হুম। তো স্যার আমাদের সার্টিফিকেট কোর্স বা অন্য যে কোনো কোর্সের মাধ্যমে আমরা করতে পারি, এবং এটা তো একটা গ্রহণযোগ্য পদ্ধতি। এবং এই সার্টিফিকেট কোর্সটার মান যদি ভালো হয়, সেক্ষেত্রে সেই কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশনের মানে মানে গ্রেডটাও তো ভালো হয়। তো এইটা নিয়ে হয়তো স্যার আমরা যারা জিপি করি খুব একটা চিন্তা করি না, কারণ আমাদের এই সুযোগটা কম। থ্যাংক ইউ। ওসমান সরি, প্রসিড। হ্যাঁ, আচ্ছা topic. আচ্ছা, তাহলে আমার যে অংশটুকু আপনাদের জানানো দরকার, আপনারা স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন। আমি আমার ডেস্ক থেকে প্রথমে পরীক্ষার অংশটুকুই বলি। পরীক্ষার চিত্রটা কি হবে? এই যে আপনি দেখতে পাচ্ছেন কিনা, কোন একজন একটু রেসপন্ড করেন। স্টেশনগুলো 6টা স্টেশন দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি। জি স্যার, দেখা জি যাচ্ছে জি, স্যার, দেখতে দেখা পাচ্ছি, যাচ্ছে। জি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই যে স্টেশন 1 2 3 এরকম সাজানো, অস্কি স্টেশন তো আপনারা জানেন, শুনেছেন, করেছেন, দেখেছেন, এরকমই বুথগুলো সাজানো থাকে। প্রথম স্টেশনে একটা কনসালটেশন, এটা 10 মিনিটের কনসালটেশন। আমি প্রত্যেকটা স্লট একটু একটু করে দেখাবো এক্সাম্পল দিয়ে, জাস্ট আগে এটা দেখে নেন যে একটার পর একটা আপনি ঢুকবেন, এক একটা ক্রস করে 3 4 5 6, এবং 5-এ এ বি, 6-এ এ বি, তারপরে 3-এর মধ্যে এ বি থাকার সম্ভাবনা আছে। যদি থাকে তাহলে সেটা কি হবে সেটাও আমি বলবো। আহ, আপাতত ধরে নেন যে এখানে এ বি নাই, মানে দুটো ছোট ছোট অংশ থাকে আর কি, একটি রুমের ভেতরে দুটো কাজ করতে হবে। যেমন এখানে
এক্স রে, ইসিজি আছে এরকম। 6 প্রেসক্রিপশন একটা আর একটা ল্যাব রিপোর্ট, এরকম এ বি করা। সো কাজে মূল স্টেশন হলো 5টা। আমরা নাম্বারিং করেছি 6, তার কারণ হচ্ছে মাঝখানে একটা রেস্ট স্টেশন থাকে সাধারণত। রেস্ট স্টেশন অনেক সময় বাড়তিও থাকতে পারে, এক একটা সেশনে কয়জন পরীক্ষার্থী হবেন তার উপর ভিত্তি করে। তো 10 মিনিট করে যদি হিসাব করেন, 10, 20, 30, 40, 50 আর রেস্ট সহ 10 যদি হয়, তাহলে 60 মিনিটের একটি পরীক্ষা। এবার আমি প্রথম স্টেশন সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। এটা একটা আপনার চেম্বারে যেভাবে কনসালটেশন করেন, আমি শুধু মার্কশিটটা দেখাই বা সেখানে কি কাগজটা থাকে। আপনার কাগজের মধ্যে নিচের অংশগুলো থাকবে না। হ্যাঁ, মিসেস জাহেদা বেগম, 38 years, presented with palpitation for last 3 days, ব্লাড প্রেশারে তো প্লিজ কনসাল্ট অ্যান্ড মেক এ ম্যানেজমেন্ট প্ল্যান। এটুকু লেখা থাকে। এক্সামিনেশন নট নিডেড, কারণ আপনার এক্সামিনেশনের আরেকটি স্টেশন থাকবে আলাদা, সেজন্য এখানে ক্লিনিক্যাল এক্সামিনেশন নট নিডেড এটুক থাকবে আপনার জন্য। ভিতরে একটা কাগজে লেখা থাকবে, আপনি এটা পড়লে 1 মিনিটে বুঝতে পারবেন আপনার কি করণীয়। আপনি চেম্বারে যা করেন ওই কথাগুলো একজন রোল প্লেয়ার, বলতে পারেন সারোগেট বলি বা আমরা স্ট্যান্ডার্ডাইজড পেশেন্ট বলি, একজন রোগী হিসাবে অভিনয় করে আপনাকে বলবেন। মানে মিসেস জাহেদা বেগমের, ইনি পুরুষ হোক স্ত্রী হোক, আপনি রোগীকে রোগী হিসাবেই মনে করবেন। সামনে যে বসে আছেন উনি পুরুষ হলেন না স্ত্রী হলেন সেটি বিষয় নয়। যেমন ধরেন আমি যদি একটা রোল প্লে করি, আমি তো পুরুষ মানুষ কিন্তু আমি যা করছি, আপনি ওইভাবে ওনাকে একজন ফিমেল হিসাবে কথা বলবেন, একজন রোগী হিসাবে কথা বলবেন, ব্যাপারটা এইরকম। এগুলো অনেক ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এক্সামিনার বসে আছেন আপনার এই 4টা স্কিলটা অ্যাসেস করার জন্য আর কি। ডান দিকে এভাবে স্কোরিং করা থাকে, এগুলো আপনার বিষয় না, এমনি একটু জাস্ট ইমপ্রেশন নেন। আপনি কনসালটেশন টেকনিক গুলো কথাগুলো শুদ্ধ করে বলছেন কিনা, আপনি ডেটাগুলা ঠিক মতো, ডেটা মানে পেশেন্টের হিস্ট্রিটা ওই কেস রিলেটেড রেলেভেন্ট, যেমন উনি যদি প্যালপিটেশন নিয়ে আসেন, সেই প্যালপিটেশন রিলেটেড যে যে ইনফরমেশন দরকার, ডেটা দরকার, আপনি নিলেন কিনা। ফাইনালি রোগীকে তো বোঝাতে হয়। কাউন্সেলিং এর যদি কোনো বিষয় থাকে সেটি সম্পর্কে মানে আপনি কি আলাপ করলেন, এবং লাস্টে একটা ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন থাকবে একজন রোগীকে। তো এক্সামিনেশন ছাড়াও কনসালটেশনে হিস্ট্রির, মূলত হিস্ট্রি অংশ দিয়েও কিন্তু একটা কনসালটেশন কমপ্লিট করা যায় ক্লিনিক্যাল এক্সামিনেশন ছাড়া। এবং চেম্বারে আপনাদের অভিজ্ঞতা হলো যে আমরা কয়জন রোগী কতটুক এক্সামিনেশন করি, পালস মাপি, ব্লাড প্রেশার মাপি আর চোখের সামনে দেখি, অবজারভেশন করি। এটাও একটা এক্সামিনেশনের পার্ট। অনেক সময় একটু মিনিমাম এক্সামিনেশন দিয়েও একটা স্টেশন শেষ করা যায়, এবং এখানে ডিজাইনটা ওভাবেই থাকে। তো এখানে এই যে মার্ক 1, 2, 3 হবে, এইগুলো আপনার বিষয়ই না, আপনি শুধু আপনার মতো করে পারফর্ম করবেন। এরপরে এই স্টেশনটা শেষ হয়ে যাবে, এবং এখানে 2 মিনিট আগে একটা আপনাদের ওয়ার্নিং দেওয়া হবে, যে বলা হবে 2 মিনিটস লেফট, 2 মিনিট বাকি আছে, যেন আপনি মোটামুটি শেষ করতে পারেন আর কি, যে আপনার আর 2 মিনিটের যেন কনক্লুড করতে পারেন। তো এই ব্যাপারে আপনাদের ইনশাল্লাহ একটা সময় করে প্র্যাকটিক্যালি দেখানো হবে। আপনারা ঢাকায় যখন ফেস টু ফেসে আসবেন, ওই সময় আপনাদেরকে এই প্র্যাকটিসটা কিভাবে আরো করা যায় সেটা দেখিয়ে দেওয়া যাবে আর কি। আপনাদের কারো কিছু জিজ্ঞাসা থাকলে এই ব্যাপারে আমাকে একটু মাইক অন করে জিজ্ঞেস করেন। এই অংশটুকু স্টেশন 1, কারো কিছু কি এই ব্যাপারে জানার আছে? স্যার স্টেশন ওয়ানের সময়টা একটু যদি আবার বলে 10 মিনিট, 10 মিনিট, প্রত্যেকটা স্টেশনে টোটাল 10 মিনিট। স্যার থ্যাংক ইউ। সিনারি এটাই দেওয়া থাকবে, আমি পেশেন্টকে জাস্ট জিজ্ঞাসা করবো এটা। কথা বলবেন, শুধু শুধু কথা বলবেন, এক্সামিনেশন করবেন না, ঠিক আছে? তো এটির অংশটুকু, এবং ইন্টারেস্টিংলি আপনাদেরকে মনে হয় একটা মেসেজ কনভে করা হয়েছে কনসালটেশন স্কিলের উপরে। আমারই ব্যক্তিগত উদ্যোগে একটা ওয়ার্কশপ শুরু হয়েছে গতকাল, একটা অংশ হয়েছে, আপনারা কেউ ছিলেন কিনা বলতে পারছি না। ওইরকম কিছু আলোচনা ভিডিও রেকর্ড আপনারা হয়তো দেখলে আরো বেশি সিদ্ধহস্ত হবেন আর কি। হ্যাঁ, কিছু লিটারেচার আছে, সেগুলো সময় নিয়ে একটু তো পড়তে হয়, দেখতেও হয়, তাহলে আরো ভালো করে বুঝবেন, কারণ এটাই তো আমাদের প্রতিদিনের কাজ, রোগীর সাথে কনসাল্ট করা।
তবে আপনাদের এই যে সার্টিফিকেট কোর্সের ডিমান্ড অনুযায়ী আমরা এটা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এই হলো এই স্টেশন, এবং 10 মিনিটের ভেতরেই কিন্তু সব, আপনি ভিতরে ঢুকলেন, এটা দেখলেন, এই লেখাটা পড়লেন, এটাও ওই 10 মিনিটের মধ্যেই অন্তর্ভুক্ত। আপনাকে বাইরে করা হবে, ওখানে ভলান্টিয়ার হেল্পার থাকবেন, তারা এক রুম থেকে আরেক রুমে আপনাকে নিয়ে যাবেন। ভিতরে দেখবেন একজন রোল প্লেয়ার আছেন আর একজন এক্সামিনার বসে আছেন আর কি। হ্যাঁ, আপনি জাস্ট ঢুকে উইশ করে আসসালামু আলাইকুম, গুড মর্নিং বলে ঢুকে যেয়ে আপনার আইডেন্টিটি উনি জিজ্ঞেস করবেন, তারপর আপনি পাশে বসে যাবেন, ওখানে চেয়ার টেবিল থাকবে। হ্যাঁ, যাই হোক, এটা বিস্তারিত বর্ণনা আপনাদের বলা হবে ক্লাসে, সমস্যা হবে না। স্যার তাহলে আমি এটা ক্যান্ডিডেট নাম্বারটা এটা কি হবে স্যার? এটা বুঝি পরীক্ষার নাম্বার, এটা আচ্ছা, আপনাদের দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, নেই ঠিক ওই আছে। পরীক্ষায়, অথবা আপনার রোল নাম্বারটাই দিয়ে দেওয়া, ওটা বলে দেওয়া হবে যে আপনার নাম। জি স্যার, এই থ্যাংক ইউ। ক্যান্ডিডেট নাম্বার এগুলো ইয়ে করার জন্য আর কি, মানে কি বলে, বায়াসনেস কমানোর জন্য হয়তো একটা কোড নাম্বার দেওয়া হবে আচ্ছা এইরকম। আর এক্সামিনার এটা, ওই যিনি এক্সামিনার থাকেন উনি নিচে সাইন করে মার্কস টোটাল লিখে ওনার কোনো মন্তব্য নিচে লেখেন। এটা আপনার বিষয় না, আমি শুধু বোঝার জন্য দেখেছি। উপরের এই অংশটুকুই, এই যে ইনস্ট্রাকশন যতটুকু আছে এটাই আপনার গেল গিয়ে। হ্যাঁ, তারপরে স্টেশন 1 থেকে আপনি যাবেন স্টেশন, যে ক্লিনিক্যাল এক্সামিনেশন স্টেশন। আপনার জন্য এই যে এই অংশটুকু হবে আপনার জন্য ইনস্ট্রাকশন, মানে ক্যান্ডিডেট নাম্বার আইডি ওগুলো তো লেখা থাকলো, ইনস্ট্রাকশন হলো খুব সিম্পল। মিস্টার করিম প্রেজেন্টেড উইথ লুজ মোশন ফর লাস্ট 2 days। কেমন, ওখানে একদম কথা বলবেন না তা না, হ্যালো গুড মর্নিং এগুলো তো আছেই। তারপর এক্সামিন, যে আমি আপনার একটু পরীক্ষা করে দেখি, আপনার তো পাতলা পায়খানা হচ্ছে জানলাম, সেই এক্সামিনেশনে আপনি কি কি করলেন, এই পার্টস গুলো থাকে আর কি। এগুলা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমরা পড়েছি, হয়তো আমরা অভ্যস্ত হইনি অথবা ভুলে গিয়েছি। সেগুলোকে রিফ্রেশ করে ইন্ট্রোডাকশন থাকবে। এক্সামিনেশনে যেমন ডায়রিয়া কেস বলে, পালস ব্লাড প্রেশার তো অবশ্যই দেখতে হবে, ক্যাপিলারি রিফিল দেখা লাগে, মানে ওই সিনারিও অনুযায়ী আপনার ফিজিক্যাল এক্সামিনেশনটা ডিজাইন করবেন আর কি, যেগুলো যেগুলো এটা দরকার। 10 মিনিটের মধ্যেই করতে হবে? এটা 10 মিনিটের মধ্যে আপনি শেষ করবেন। শেষ করার পরে এক্সামিনার আপনাকে একটু প্রশ্ন দু একটি করতে পারেন, যে এই যে লাস্টে দেখেন সামারাইজ ইউর ফাইন্ডিংস টু এক্সামিনার, আপনি কি পেলেন এক্সামিনারকে বলবেন যে আমি এক্সামিন করে এই এই পেয়েছি। সাধারণত এক্সামিনার আর কিছু এখানে জিজ্ঞেস করবেন না, কারণ এটি হচ্ছে শুধু এক্সামিনেশন স্টেশন। এখানে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট এই অংশগুলো কিছুই লাগে না। সময় থাকলে আপনি যদি তাড়াতাড়ি এক্সামিনেশন শেষ করে ফেলতে পারেন, এক্সামিনার হয়তো আরো দু একটি কথা বলতে আগ্রহী হতে পারেন, এতে করে আপনার পারফরমেন্স স্কোর বেড়ে যাবে আর কি। আপনি হয়তো 10-এর মধ্যে 10 পেয়েও যেতে পারবেন এরকম করলে। কিন্তু এটুক পর্যন্ত আপনার দরকার। হ্যাঁ, এখানে দেখেন টেকনিক্যালি স্যানিটাইজ করা, এই করা, অনেকগুলো কথা আছে, এটা আপনাদের ক্লাসে বলা হবে আবার, ক্লাসে বলা হবে। তাহলে এই হলো এক্সামিনেশন। তাহলে আমরা সুইচ স্যার করে যাই। এখানে কি কিছু লিখতে হবে? কিছুই লিখতে হবে না, আচ্ছা। কিছুই লিখতে হবে না, আপনি শুধু ও, দেখবেন আর একটু মনে রাখবেন যে আপনি কি কি ফাইন্ডিংস পেলেন। আপনার শর্ট কেস পরীক্ষা দিয়েছেন না? জি স্যার, ঠিক এরকম শর্ট কেস। তো ঠিক। শর্ট কেসে তো এক্সামিনার অনেক প্রশ্ন করেন, এখানে আসলে এত প্রশ্ন করার কিছু নাই, এবং প্রশ্নগুলো করলেও এমনি কথাবার্তা বলা আর কি। আচ্ছা কি পেলেন আপনি, হ্যাঁ ওকে। কি মনে হচ্ছে, এইরকম আর কি। আপনি দেখতে দেখতে এই রোগের একটা ইমার্জেন্সি সিচুয়েশন আবিষ্কার করে স্যার, ফেলবেন না। এখানে লেখা আছে অ্যাবডোমিনাল টেন্ডারনেস, অ্যাবডোমিনাল লাম্প, এগুলো দেখতে হলে তো পেশেন্টকে শুয়ে দেখতে হবে না অবশ্যই স্যার? সবাই দেখবেন, ওখানে পেশেন্ট থাকবে তো, জি স্যার। ওখানে একজন ডামি পেশেন্ট থাকবেন। রোগী সরাসরি আমরা চেষ্টা করব, যদি পাওয়া যায় তো গেল, না হলে একজন ভলান্টিয়ার ওখানে থাকবেন, আপনার মেথড গুলো দেখা হবে আর কি। কেমন, যেমন আপনি দেখলেন, এখন আপনার এক্সামিনার একটু জানতে চাইতে পারেন যে আপনি যে পালপেট করলেন অ্যাবডোমেন, কি পালপেট করলেন, না হলে আপনি যে চাপাচাপি করছেন কি দেখছেন, এক্সামিনার কিভাবে বুঝবেন? বুঝে আসছে? জি স্যার। এই এই এটুকুই। যেমন আপনি ডিহাইড্রেশনের জন্য টেন্টিং অফ স্কিন, না লাস্টারলেস স্কিন, এটা দেখছেন কিনা, এটা দেখলে বোঝা যাবে স্কিন আপনি পিঞ্চ করলেন। কিন্তু আপনি লাম্প যে দেখলেন, কি কি লাম্প দেখলেন, সেটি আপনি যদি এক্সামিনার জিজ্ঞেস করেন বলবেন যে আমি এই দেখেছি, লিভার স্প্লিন এসব দেখেছি, এটা এরকম আর কি।
তো এখন ডিহাইড্রেশনের সাথে লাম্পের কি সম্পর্ক সেটি পরের বিষয়, সেটা নিয়ে কথা হবে না। আপনি জাস্ট কি দেখলেন এক্সামিনার একটু স্পষ্ট হওয়ার জন্য হয়তো জিজ্ঞেস করতেই পারেন। বুঝতে পেরেছেন? আপনি নেইল দেখলেন, নেইলে যদি প্রেস করেন তাহলে ক্যাপিলারি রিফিল হয়তো বোঝা যাবে যে আপনি রিফিল দেখছেন না, ক্যাপিলারি রিফিল টাইম। কিন্তু আপনি যদি এমনি নেইলে অন্য ফাইন্ডিংস খোঁজেন, কথার কথা লিউকোনাইকিয়া কোয়ালিনাইকিয়া এভাবে তো আপনি অভ্যস্ত, কিন্তু আদৌ আপনি লিউকোনাইকিয়া আপনার মনে ছিল কি না এটা তো বোঝাতে পারবেন না। এরকম কিছু যখন সাইন থাকবে ওটা হয়তো এক্সামিনার বলবেন যে আপনি ওখানে কি দেখলেন, এই রোগীর কোন রিলেভেন্ট অংশটুকু দেখলেন। তো এটা তো একটা এক্সাম্পল, ডিহাইড্রেশন দিয়ে আপনার হলো লুজ মোশনের কারণে ডিহাইড্রেটেড হলো কি হলো না এরকম। একইভাবে অন্য একটা ধরেন কাশির রোগী, আপনি চেস্ট অস্কালটেট করছেন। আরেকজন পেশেন্ট ধরেন লো ব্যাক পেইন, আপনি ব্যাক এক্সামিন করলেন। ব্যাক এক্সামিনেশনের সাথে নিউরোলজিক ইনভলভমেন্ট আছে কিনা, তাহলে আপনাকে লোয়ার লিম্বে একটু জাক্স গুলো হয়তো দেখা লাগবে। তো এরকম একটা চেক লিস্ট এক্সামিনারের কাছে থাকে, হ্যাঁ। এবং যখন ক্লাস নেওয়া হবে এই ব্যাপারে যে- মানে আপনাদের আলোচনাও যদি হয় সেখানে আরো কয়েকটা জিনিস, সিমটম হয়তো কমন সিমটম, আসলে কমন গুলোরই কম এক্সামিনেশন আপনারা যেগুলো, আমরা যেগুলো করে অভ্যস্ত। আর একটা হয়তো ডায়াবেটিক ফুড, ডায়াবেটিস রোগী তো সবাই ইনভেরিয়েবলি আমরা দেখি, তাহলে ওই ফুড রিলেটেড কি কি এক্সামিন করতে হয়। আপনার এক্সামিনেশনটা হুবহু এই চেকলিস্টের মতো হয়েই যাবে এমন নয়, এটি হচ্ছে একটা প্রবাবল চেকলিস্ট। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম জিনিস থাকবে, যেমন এখানে ইন্ট্রোডাকশন যে কোনো রোগীর জন্য কিন্তু এটা কমন, তাই না? হ্যান্ড ওয়াশ করা মানে স্যানিটাইজ করা, তারপরে পেশেন্ট ডিটেলস নামটা আইডেন্টিফাই করা, তারপরে থ্যাংক দ্য পেশেন্ট, তারপর আবার আপনি হাতটা ওয়াশ করে ফেলবেন স্যানিটাইজার দিয়ে, এগুলো তো কমন। বাকি কোর হচ্ছে, এই কোরটা এক এক রোগীর জন্য এক এক রকম হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা সুইচ করি, এক্সামিনেশন স্টেশন হলো স্টেশন নাম্বার 2। তারপরে 3 নম্বরে হচ্ছে কাউন্সেলিং, ওই একই চেকলিস্টে এখানে কাউন্সেলিং, এখানেও কথা বলা কিন্তু এটা হিস্ট্রি না। কাউন্সেলিং মানে আপনারা জানেন একজন মানুষকে বোঝানো এবং বুঝিয়ে তার জন্য কল্যাণকর একটা কাজে তাকে তৈরি করে দেওয়া, ওনার বোধ শক্তিটাকে তৈরি করা, উনি যেন সেই মতো চলেন। যেমন একটা ব্যাড হেলথ বিহেভিয়ার যদি স্মোকিং হয়, তাহলে স্মোকিং উনি কিভাবে মানে কুইট করতে পারেন, ছাড়তে পারেন, সেই ব্যাপারে আপনি কি বলছেন, কি কি বলছেন। সেখানেও কিন্তু ডেটা গ্যাদারিং এর ব্যাপার থাকে। যেমন স্মোকিং এর গল্প বলতে গেলেই ওনার যে হার্ট ডিজিজ আছে কিছু তো বলাই হলো, ডেটা অলরেডি দেওয়াই আছে, কেমন, ডেটা কিন্তু অলরেডি দেওয়াই আছে। সো কথা বলার মধ্যে সবসময় একটা কনসালটেশন স্কিল থাকে, আপনি রিলেভেন্ট কিছু তথ্য, পুরো ডেটা নয় যে একেবারে হিস্ট্রি পুরো শিট আপনি নেবেন, কারণ এটা তো কোনো ডায়াগনোসিস চ্যালেঞ্জ আপনাকে দেওয়া হয়নি। অথচ রিলেভেন্ট কিছু, সিগারেট যেমন বলা হলো যে স্টিল ইজ স্মোকিং, তাহলে স্মোকিং এ আপনি জিজ্ঞেস করবেন না যে কয়টা সিগারেট খান, যেটা আপনাকে বলে দেওয়া হয়নি। তো সেটাও একটা ডেটা, কয়টা সিগারেট খান, তারপরে কত বছর খান, এটা তো আর বলে দেওয়া হয়নি, তাহলে আপনি সেটা জিজ্ঞেস করছেন, সেজন্য একটু রেলেভেন্ট এটা হতে পারে। উনি কি করেন, আবার যদি মনে করেন যে বাড়িতে থাকেন, ফ্যামিলি ওয়াইফ কি ভাবছেন এই সিগারেট খাওয়া নিয়ে, এগুলো তো একটা ডাটা হতে পারে। তো এরকম কাউন্সেলিং এর জন্য কিছু তথ্য আপনি নেবেন আর কি, হ্যাঁ, বোঝানোর ব্যাপার স্যাপার। এরপরে ওনাকে ম্যানেজমেন্ট প্ল্যান মানে কিভাবে, আপনাকে তো বলে দেওয়া হলো যে কুইটিং স্মোকিং নিয়ে কথা বলবেন, আপনি এখানে ইসকেমিক হার্ট ডিজিজের চিকিৎসা নিয়ে কথা বলবেন না, এটি বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, মনে করেন ওনার ডায়াবেটিসও আছে, আপনি ডায়াবেটিস নিয়ে কথা বলবেন না, এমনি হয়তো সুপারফিশিয়াল বলবেন যে আপনার ডায়াবেটিস একটু কন্ট্রোলে রাখবেন, হার্টের চিকিৎসা আপনার হার্ট স্পেশালিস্ট যেভাবে বলছেন ওভাবে চলবেন। আমি আপনাকে এই ধূমপান যেভাবে ছাড়া যেতে পারে, প্রথম তো মোটিভেশন চলে, কাজে কাউন্সেলিং এর যে স্টেপস থাকে সেই আলোচনা যদি আপনাদের এই কোর্সে কোনো রুটিনে পরিপূর্ণ না থাকে, নিজের উদ্যোগে বইটি পড়লে আপনি টের পাবেন। হ্যাঁ, আপনাদের তো একটা বই দেওয়াও হয়েছে, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ জেনারেল প্র্যাকটিস, ওখানেও জায়গায় ওই কাউন্সেলিং কিভাবে করে একটু একটু, আর মাঝে মাঝে যে কোনো সময় আলাপ করতে পারবেন আমাদের সাথে, ওখানে যখন ক্লাস হয়, স্পেশালি যারা আমরা কোঅর্ডিনেটররা ক্লাস নেই ওই সময়
টপিক তো থাকেই, আপনার র্যান্ডম যে কোনো প্রশ্ন আপনি করে নিতে পারেন আর কি। আমি কি সুইচ করব? এটা কোনো কিছু আর জানবেন কি? এটা আপনাদের একটু অ্যাডভান্স করতে হবে, কারণ এটি আমরা কম করি আমাদের প্র্যাকটিসে। মানে কাউন্সেলিং ব্যাপারটাই হয়তো আমরা অনেক সময় বুঝি না। আমরা আগে স্যার, বলেন। পরীক্ষা দিতে গেলে ভুলে যাই। না, সেটা তো ভুলে যাবেনি, আমি তো ভুলে যাব। কেন ভুলে যাই? পরীক্ষা দিতে এটি গেলে সব কাজ করে, তখন না দেখা না, যাচ্ছে অনেকগুলো কোশ্চেন চলে আচ্ছা যায়, আচ্ছা, মানে মাথায় বুঝতে তখন পেরেছি, থাকে না। বুঝতে পেরেছি। আমাদের এই পরীক্ষাটা ওইরকম ভুলে যাওয়ার মতো এফসিপিএস পার্ট 1 পরীক্ষা, এমআরসিবি পার্ট 1, এমআরসিবি পার্ট 1 এরকম পরীক্ষা তো না। বিশাল কিছু পড়ছি। এই পরীক্ষাটা হলো আমি আমার চেম্বারে যা করছি সেই কাজগুলো এখানে পরীক্ষায় দেখাতে পারছি কিনা। এখন যদি হয় এমন যে আমি তো চেম্বারে সঠিক শুদ্ধ কাজ করি না, তা আপনি ওখানে সঠিকটা দেখাবেন কিভাবে? তাহলে আমাদের এই কোর্সের উদ্দেশ্য হলো এই যে পরীক্ষায় যে দেখাতে হবে সঠিক কাজটা, সেটি আপনি চেম্বারে সঠিক করেই করেন, তাহলে তো সাকসেসফুল হয়ে গেলেন। এবং যদি সঠিক করে করেন, এটা অটোমেটিক পরীক্ষায় রিফ্লেক্সলি চলে আসবে, আপনার মনে রাখতে হবে না কিছুই। বোঝাতে পেরেছি? মনে রেখে কিছু হয় না, মানে মেমোরি ইনবিল্ড করে খুব বেশি কিছু হবে না। আমাদের তো প্র্যাকটিস রিলেটেড কাজ, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। কাজে স্মোকিং কিভাবে ছাড়া যেতে পারে, কিভাবে বলতে হয়, এরকম কিছু কিছু ব্যাপারে যদি আপনারা ওই যে গ্রুপে লিখেন আর কি, যে কোনো বিষয় বুঝেন না, আমি মাঝে মাঝে চেষ্টা করব আপনাদের ওই কিছু লিংক দিতে। মানে আমার নিজের করা কিছু ভিডিও আছে, হয়তো ইন্টারন্যাশনাল ফরম্যাট করা, কিন্তু এরপরও আপনাদের কাজে লাগতে পারে। এই রিলেটেড আর কি, হ্যাঁ, স্মোকিং প্রশ্ন সেসেশন একটু কিভাবে একটু করে। কথা বলবো। জি সবাই। হ্যাঁ, একটা হচ্ছে যে কাউন্সিলিং নিয়ে, এই যে আমার একটা ক্লাস আছে পেশেন্ট সাইকোলজি নিয়ে শুক্রবারে, তার একটা পার্ট হচ্ছে কাউন্সিলিং টেকনিক নিয়ে। আর আমি ট্রেনিদের কাছে একটা ইমেল পাঠিয়ে দিয়েছি ব্রিফ কাউন্সিলিং টেকনিকের উপর একটা আর্টিকেল। তো আপনারা যদি এটা পড়েন তাইলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। আমার ক্লাসেও আমি একটু আলোচনা করবো আর কি। জি হ্যাঁ, জি জি জি, আর চলুন। ডক্টর ওসমান, ওই যে আমাদের তো মনে হয় 11টার মধ্যে ক্লাসটা শেষ করার কথা। এই বাকি দুটো স্টেশন একটু কুইকলি গো থ্রু করে রিটার্নটা সম্পর্কে যদি একটু বলো। আর জি, প্রদীপ দেওয়া বোধহয় যাবে, আমারও আবার পেশেন্ট নিয়ে বসতে হবে আর কি, তো একটু কুইকলি করার। ঠিক থ্যাংক আছে। ইউ। জি। তাহলে বড় বড় এই মানে আপনাদের যে পারফরমেন্সের, যেটা ক্লিনিক্যাল পারফরমেন্সের স্টেশনগুলো শেষ হলো, 1 2 3। তারপরে 4 নম্বরে যেটা ছিল, আমি আবার একটু স্টেশন দেখাই আপনাদের। 4 নম্বরে ছিল এই যে 3-এর পরে 3, এটা হলো আমাদের সিকোয়েন্সটা অন্য কারণে আমরা বলেছি যে কাউন্সেলিং এর পরে এক্স রে ইসিজি, এগুলা আসলে অস্কি না, এটাকে বলে অসপি, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। হ্যাঁ, যে অসপির মধ্যে এই যে 4-এর মধ্যে একটা ইসিজি, একটা এক্স রে। তাহলে ইসিজিটা এরকম একটা ইসিজি দেওয়া থাকে, ওই যে এমবিবিএস পরীক্ষার মতো। হয়তো দেখা যাবে যে এটা কমপ্লিট হার্ট ব্লকের ইসিজি, আপনি আইডেন্টিফাই করবেন। সেখানে এই কথাটা থাকে যে দিস পেশেন্ট প্রেজেন্টেড উইথ হিস্ট্রি অফ রিকারেন্ট সিনকোপি, দিস ইসিজি ডান ইমিডিয়েটলি বাই ইউ অ্যাট ইউর চেম্বার, এরকম। তাহলে ওই ইসিজিটা দেখে ওইখানেই দুটো উত্তর লিখতে হবে, এরকম স্পেস দেওয়া শিট দেওয়া থাকবে আপনাকে, আপনি এখানে লিখে জমা দিবেন মোস্ট লাইকলি ডায়াগনোসিস এবং অ্যাকশন প্ল্যান কি হতে পারে একজন ফ্যামিলি ফিজিশিয়ান হিসাবে, কার্ডিওলজিস্ট হিসাবে নয়। হ্যাঁ, আপনি ওখানে পেসমেকার বসাবেন না, কিন্তু প্ল্যান থাকবে ঠিক, কিন্তু আপনি কি করবেন আপনি তাকে বোঝাবেন, জানাবেন, ব্যাপারটা আপনার দায়িত্ব, কিন্তু পেসমেকার বসানোটা আপনার দায়িত্ব না, ওনাকে ইনফর্ম করাটা আপনার দায়িত্ব। তাইলে এটি হচ্ছে স্পেশালিটি আপনার ফ্যামিলি ফিজিশিয়ান হিসাবে। তাহলে এটি হলো একটা ইসিজির। এরপরে যদি আমরা একটা এক্সরেতে যাই, আপনাকে একটা এক্সরে দেওয়া হবে, আপনি দেখে বুঝলেন যে একটা লেফট সাইডে টেনশন নেমোথোরাক্স। তাহলে পেশেন্ট প্রেজেন্টেড উইথ অ্যাকিউট চেস্ট পেইন উইথ ব্রেথলেসনেস, চেস্ট এক্সরে ইমিডিয়েটলি ডান বাই ইউ। এখন এক্সরে দেখে ওখানে বক্স থাকবে, আপনি দেখে বলবেন মোস্ট লাইকলি ডায়াগনোসিস, টু ফিচার্স ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস, কেন আপনি ডায়াগনোসিস করলেন সেটি যেটা লেখা আর কি। তারপরে ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান, সেখানেও মেনশন টু প্ল্যান। এগুলো টু টু দেওয়ার অর্থ হলো এই যে নাম্বারগুলো যে ডিস্ট্রিবিউশন করা আছে এগুলো দেওয়ার জন্য। আপনি একটা লিখলে 1 মার্ক পেয়ে যাবেন, 2 লিখলে 2 মার্ক পেয়ে যাবেন যদি রেলেভেন্ট লেখেন। কাজে দেখেন যে মার্কস যদি 6 হয় আপনি 6 পেয়ে যাবেন এখানে, একবারে 100%। কাজে এই পরীক্ষাগুলো একদম ওই একজন ডক্টর ভুল কলিগ হলে বললেন যে জিরো, স্যার।
মনে রাখতে হবে, মনের চাপ পড়বে, এরকম কিচ্ছু নাই। আপনি এক্স রে দেখেই তো উত্তর পেয়ে যাচ্ছেন, উত্তর তো ওখানেই দেওয়া আছে। এখন যদি বলেন আমি এক্স রে বুঝি না, জানি না, আপনি শিখবেন। আপনি না শিখে বা আমি না শিখে ডাক্তারি করতে আসলাম বা কেন? চেস্ট এক্স রে ধরেন, নিউমোথরাক্স, এটা এটা তো ভেরি কমন। আমরা একবার আন্ডার গ্রাজুয়েটেও পড়েছি। এখন হয়তো আপনাকে একটু রিফ্রেশ করতে হবে আর কি। হ্যাঁ, এগুলো তো কমন। এখন আমরা যদি রেডিওলজি ডিপেন্ডেন্ট হই, উনি যা লিখেন তাই, উনিও তো ভুল লিখতে পারেন রিপোর্টে। তাহলে পরীক্ষা আমরা যে এমবিবিএস পাস করেছি, কেন এক্স রে আমাকে পরীক্ষায় দেওয়া হচ্ছে? রিপোর্ট তো উনি করেই দিবেন। তাহলে তো এখন যদি বলি চিকিৎসা কম্পিউটার বলেই দিবেন, সিস্টেমের মধ্যে আপনি ডেটা দিলেন, কম্পিউটার বলে দিল তার এই চিকিৎসা দেন, তাহলে আমাদের আর ডাক্তার থাকার তো কোনো বাস্তবতা থাকে না। তো ডাক্তারের যে হিউম্যান ইনভলভমেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্স রে রিপোর্ট দেওয়া সত্ত্বেও কিন্তু আমাকেও বুঝতে পারতেই হবে, ইসিজি আমাকে বুঝতে পারতে হবে, এরকম অনেক রিপোর্ট, বেসিক রিপোর্ট আমাদের জানতে হবে। এই জন্যই এগুলো কারিকুলামেও আছে। কাজেই কঠিন হবে না আশা করি, হ্যাঁ কঠিন হবে না। এরকম কমন এক্স রে, এই এক্স রে রিলেটেডও বক্তৃতা অ্যাভেলেবল আপনি পাবেন। যদি একটু সময় দিয়ে মাস্টার ক্লাস দেখতে চান, বেসিক এক্স রের উপরে আপনাদের আমরা পাঠাবো। আচ্ছা, তাহলে চলে গেল। এবার আসেন ল্যাব রিপোর্ট। ল্যাব রিপোর্ট মানে ইনভেস্টিগেশন রিপোর্ট, একটা সিবিসি, ইউরিন অ্যানালিসিস, কমন কিছু অর্গান ফাংশন টেস্ট, সেটা নিয়ে কিরকম হতে পারে। সিবিসি একটা সিনারিও সবসময় দেওয়া হবে, কারণ আমরা তো রিপোর্ট নিয়ে তাত্ত্বিক জিনিস দেখব না। আমরা বারবার পেশেন্ট পেশেন্ট বলছি না, শুভ ভাই ওনার কেস রিপোর্ট না বলে পেশেন্ট স্টাডি বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন। ফ্যামিলি মেডিসিন মানে পেশেন্টের মেডিসিন, শুধু ডিজিজের ইয়ে না। তো সেই জন্য আমরা একটা পেশেন্টের বারবার একটু ইনফরমেশন দিয়ে শুরু করছি। ফ্যাটিগেবিলিটি, পেশেন্ট যাই হন না কেন উইকনেস আছে আর কি। উইকনেস বলতে ফেটিগ আপনারা জানেন, টায়ার্ডনেস অ্যাকচুয়ালি, নট দ্য উইকনেস। এই টায়ার্ডনেসের রোগীর সিবিসি করা হলে রিপোর্টটা আপনাকে দেওয়া হবে, একটা ছাপানো রিপোর্ট দেওয়া হবে আপনাকে, লিখে ইনফরমেশন না, একেবারে ছাপানো, ল্যাব থেকে বের করা প্রিন্টেড রিপোর্ট দেওয়া হবে। সেই রিপোর্টে অনেক তথ্য থাকে, সেখান থেকে আপনি উত্তরগুলো দিবেন, যে 4 মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিং। এই ফাইন্ডিং এর আলোকে আপনার ওই রিপোর্ট অনুযায়ী ডায়াগনোসিস কি হবে। এটা সিবিসি হলে হয়তো দেখা হতে পারে যে লো হিমোগ্লোবিন আছে, আপনি দেখলেন। এনিমিয়া, কোন ধরনের এনিমিয়া? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, এরকম আর কি। কমন কজ কি আমাদের দেশে? ফিমেল হলে রিপ্রোডাক্টিভ যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এইরকমই ব্যাপার। এখন আপনি নেক্সট টু ইনভেস্টিগেশন কি করবেন? যদি চান যে আয়রন লেভেল দেখতে চান, আয়রন লেভেল দেখবেন। যদি চান যে থ্যালাসেমিয়ার জন্য হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করবেন, তাও করতে পারেন। মানে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ওখানে তো পাবেনই, তাই না? এমসিভি কম পাবেন যদি পান, তাহলে এই কয়টা কথা লিখবেন। কাজে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট এরকম দুই একটি কথা সাজিয়ে এই স্টেশনটা দেওয়া হবে। তাহলে এটা সিবিসি চলে গেল। সিবিসির পরে তার মানে সিবিসি চলে গেল বলতে আপনার ল্যাব রিপোর্ট চলে গেল আর কি। হ্যাঁ, ল্যাব রিপোর্টের সাথে হয়তো একটা প্রেসক্রিপশন রাইটিং থাকবে। প্রেসক্রিপশন রাইটিং, প্রেসক্রিপশন নিয়ে শুভ ভাই আপনাদের বলেছেন ওই প্রেসক্রিপশনে কি লেখা, আপনি যা লেখেন আর কি। হ্যাঁ, তাহলে একটা স্ট্যান্ডার্ড প্রেসক্রিপশনে কি লিখি এখানে একটু অ্যাড করি। মানে যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখা, কিছু অ্যাডভাইস দেওয়া। কিন্তু আমরা বাংলাদেশে প্রেসক্রিপশনে রোগীর পালস, ব্লাড প্রেশার, রোগীর গল্প, হিস্ট্রি, অন এক্সামিনেশন এগুলো লিখে অভ্যস্ত। এগুলো একটা বিতর্ক তৈরি হলেও বা বিতর্ক তৈরি করলেও আমরা এইভাবে লিখে অভ্যস্ত। কারণ এই পার্সোনাল ডেটা আপনি লিখে দিচ্ছেন, এটা ফার্মেসিতে যাচ্ছে, এটা আমাদের আজকাল ওষুধ কোম্পানির ভদ্রলোকেরা ছবি তুলে তুলে নিজেরা স্টোর করে ফেলতেছে। একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা, আপনি ওখানে অনেক প্রাইভেট ইনফরমেশন লিখছেন। তো এই জায়গাটুকু কেমন হওয়া উচিত প্রেসক্রিপশন নিয়ে, প্রদীপ স্যার হয়তো আরো বলবেন। আমি শুধু বললাম যে স্টেশনে এই প্রেসক্রিপশন একটা লেখার কাজ আপনাদের থাকবে। অর্থাৎ যে স্টেশনে দুটো অংশ, সেখানে আপনি 10 মিনিটের ভিতরে দুটো করবেন। এটা হয়তো 5 মিনিট 5 মিনিট ব্যবহার করবেন, নাহলে একটা শেষ হয়ে গেলে আবার আরেকটাতে যে 7 মিনিট ইউজ করলেন, আরেকটা 3 মিনিটে শেষ হয়ে গেল। তো এইভাবে আপনাদের মোটামুটি এই এক্সাম স্টেশনটা শেষ হবে আর কি, যে 6টা স্টেশন এইভাবে দেওয়া হবে। আর লাস্ট কথা হলো ভিডিও রেকর্ড করার যে আলোচনা আপনারা শুনেছেন, মূলনীতিগুলো, আমি গ্রুপে একটা ভিডিও দিয়ে দেব আমাদের আগের ব্যাচের একজনের, ওখান থেকে একটা আইডিয়া পাবেন যে ভিডিও রেকর্ড করা হয়েছে, সেখানে কি আলোচনা, এবং সেই আলোচনা কি কি জিনিস দেখা লাগে সাধারণত, বা কিসের ভিত্তিতে, যেহেতু এটা আমার পার্ট ভিডিওগুলো অ্যাসেস করা, আমি আপনাদের গ্রুপে জানিয়ে দেবো। একটা ভিডিও দিয়েই দিব, আর একটা ভিডিওর মূলনীতিগুলো কি কি পয়েন্টস দেখা দরকার
মূলত বেশিরভাগ পয়েন্টস গুলো আলোচনা করা হয়েছে, এরকম একটা ভিডিও আপনাদের পোস্ট করে দিলে ইজি হবে আপনি রোগীর সাথে কি কথাগুলো বলবেন। তো আমি এখানে শেষ করি, মোটামুটি 11টা বাজে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। শো ভাই, যদি কানেক্টেড থাকেন বাকি অংশটুকু আপনি কন্ডাক্ট করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর ওসমান। রিটার্ন নিয়ে ও কি কেউ কিছু রিটার্নের, বলবেন? সরি সরি, আমি ভুলে গেলাম যে হ্যাঁ, রিটার্নে এই যে সরি, আমাদের এসএকিউ তো এবার থাকবে না, এসএকিউর না বাকি না, অংশ এসিকিউ না, শুধু শুধু এসবিএ, এমসিকিউ। এসবিএ থাকবে আর কি, এসবিএ। এমসিকিউ। এমসিকিউ বলতে এসবিএ ফরম্যাটে থাকবে, অর্থাৎ একটা সিনারিও থাকবে, সিঙ্গেল একটা বেড। প্রশ্ন দিয়ে ওখান থেকে যে কোনো একটা বেস্ট অ্যান্সার আপনি জাস্ট চেক মার্ক অথবা এ বি সি লিখে দিবেন আর কি নিচে প্রশ্নের সাথে। ওখানে এই কোশ্চেনের পরে অ্যান্সার শিটে এটা ধরেন নাম্বার 1 কোশ্চেন, 1 কোশ্চেন নাম্বার 2 এরকম। হ্যাঁ, আমরা এই যেমন এটার অ্যান্সার হচ্ছে তো এটা আপনি লিখে দিবেন, এরকম সিনারিও দেওয়া থাকবে। এটুকুই, আর কিছু নাই। এটা এটা সবাই 50টা থাকবে না এবার, হ্যাঁ, 50টা, 50টা থাকবে, 1 নাম্বার করে 50 নাম্বার। 50 এটা নাম্বার হবে। এই 50টা কোশ্চেন 50টাই কি থাকবে। সিঙ্গেল বেস্ট আনসার থাকবে? সিঙ্গেল বেস্ট অ্যান্সার, 50টাই সিঙ্গেল বেস্ট 50। অ্যান্সার। এসবিএ ছিল, এসবিএটা এবার থাকবে না, এটা আরেকটু সহজ করা হয়েছে আসলে আপনাদের জন্য। জি, এমসিকিউ আর কি যেটা। এমসিকিউ, মানে হ্যাঁ। তাহলে কি এসবিএ থাকবে না, মাল্টিপল এমসিকিউ থাকবে? ওই তো সিঙ্গেল বেস্ট অ্যান্সারই এটা এমসিকিউ আর কি। এগুলো আসলে কতগুলো শব্দের পরিচয় হয়তো একটু কম বলে সমস্যা হচ্ছে। এসবিএ একটা হচ্ছে এমসিকিউরই একটি অংশ, মানে কিন্তু চয়েস করে এসিকিউ করে থাকবে না। অ্যান্সার করা। মানে এটা এসবিএ এটা থাকবে না। দেখানোর দরকার নাই ওসমান। সরি, এটা বারবার চলে আসছে, এইটাই হ্যাঁ, হবে এটা দেখানোর এরকম, দরকার নাই, এটা থাকছে না। এরকমই হবে এসবিএ, জি সিঙ্গেল বেস্ট অ্যান্সার। হুম, এখানে মাল্টিপল অ্যান্সার হবে না, একটা অ্যান্সার হবে, জি জি সিঙ্গেল জি। বেস্ট অ্যান্সার। এই ঠিক আছে। শেষ হলো, শেষ। থ্যাংক ইউ ওসমান। দাদা, দাদা একটু কনক্লুড করবেন কিছু? না, ডক্টর ওসমান তো ডিটেলস সব পুরোটাই মানে আপনার সরি অস্কি অসবি দুটোই কভার করেছে। মানে এখানে আর নতুন কিছু দেওয়ার নাই। আর এগুলো তো আমাদের আরো প্র্যাকটিস হবে ডিউরিং প্র্যাকটিক্যাল সেশন। জি সেই সময় হয়তো আজকেই যদি এত কিছু আমরা বলে ফেলি হয়তো ভুল করে ফেলতো, কাজে ওনাদেরকে একটু সময় দিই আমরা, ওনারা একটু এইগুলো নিয়ে একটু স্টাডি করুক, এবং জি যখন নেক্সট সেশন গুলোতে হবে যদি কারো কোনো প্রশ্ন থাকে জি। সেদিন বলা যাবে আর কি। থ্যাংক ইউ, নতুন কিছু আমার কাছ থেকে অ্যাড করার মতো আমি কিছু দেখছি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সবাইকে। তাইলে আমার মনে হয় আমরা স্যার, কনক্লুড। জি বলেন ডক্টর জি, ওসমান। আহ, গত ক্লাসে প্রদীপ স্যারের ইয়াগুলো পাইনি, পিডিএফ গুলো পাইনি স্যার। আচ্ছা, ওইটা আইটি আইটি নিশ্চয়ই যোগাযোগ করবে। আপনারা আপনারা স্যার, যা যা জি। ওইটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট। অনেক ইনফরমেশন পেয়েছিলাম, ক্লাসটা অনেক ভালো লেগেছিল স্যার। পিডিএফ পাইনি স্যার, ওটা দিতে ভালো হতো স্যার। আচ্ছা, আমি আমার পিডিএফটা আমি দিয়ে দিয়েছি ইসেতে, আমি ওকে আবার বলবো, ইসে তো আছে এখন এই হাসিব, আপলোড করে দিতে। জি হাসিব এটা একটু তাড়াতাড়ি আপলোডের ব্যবস্থা করো, ঠিক আছে? স্যার, ওইটা ওই ভিডিওর নিচে পিডিএফ এর যে জায়গাটা সেখানে ক্লিক করলে ওইটা অটো ডাউনলোড হয়ে যায়। আপনারা একটু দেখবেন আর আমাকে কল করবেন যদি প্রবলেম হয়। প্লিজ। ওকে। হ্যাঁ, এটা কিন্তু ওই যে নিচে আপনাদের ভিডিও, যে তার নিচে কিন্তু অধিকাংশগুলো আমি নিজেও দেখেছি। আমি এক্স্যাক্টলি প্রদীপ স্যারটা খেয়াল করিনি, কিন্তু সব ভিডিওর নিচেই কিন্তু দেওয়া আছে ওইটা। ওই ডাউনলোড পিডিএফ দিলে ওটা বের হয়ে যাবে আর কি। তারপরে অসুবিধা হলে আসিফ সাহেবকে বা জামিল সাহেবকে ফোন করবেন। তাইলে হ্যাঁ, আমার মনে হয় আমরা ক্লাস কনক্লুড করতে পারি মনে হয়, নাকি? 11টা বেজে গেছে। আপনাদের সাথে শুক্রবারে দেখা হবে। শুক্রবার সকালে আমার ক্লাস আছে, শুক্রবারে দেখা হবে। আর আজকে রাতে প্রফেসর সাইদুর রহমান স্যারের ক্লাস আছে, এটা যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করবেন আর কি। হ্যাঁ, তো এই ক্লাসটা কেউ মিস করবেন না, রেশনাল প্রেসক্রাইবিং এর উপরে। জামিল সাহেব কি আছেন আজকে, অনলাইনে? আচ্ছা আজকে রাতে, আজকে সরি, রাতে না আজকে রাতে কালকে না, রাতে? বৃহস্পতিবার রাতে, বৃহস্পতিবার রাতে। কালকে রাতে। বৃহস্পতিবার রাতে। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। হ্যাঁ জি জি হ্যাঁ, জি। জামিল সাহেব সবাইকে লিংক পাঠিয়ে দেবেন ঠিক সময়। থ্যাংক ইউ। জি স্যার, কোর্স। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ভালো ইউ স্যার। থাকবেন সবাই। থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। খুদা হাফেজ। Thank you.